থ্যাংক ইউ রাসেল ভাই। তো এখন যে ঘটনাটি আমি বলবো সেটা আমাদের রাজবাড়ী বৌদ্ধ টিমের যে সদস্য সজীব ও কালেক্ট করেছে। এটা একজন পিকআপ ড্রাইভারের ঘটনা এবং পিকআপ ড্রাইভারের বাড়িটাও রাজবাড়ির কাজীপাথা এলাকায়। তো ওই লোকটা বেসিক্যালি ওই ভৈরব থেকে পিকআপে মাছ নিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দিত আর কি। তো বা ভৈরব থেকে বা বিভিন্ন জায়গা থেকে মাছ নিয়ে বাংলাদেশের বিভিন্ন বেসিক্যালি মাছ পরিবহন করতো আর কি তার পিকআপে। সময়, সময় অন্য জিনিসও পরিবহন করত। তো উনি একবার একটা কাজ পান, সেটা হলো ভৈরব থেকে আমাদের দোহান নবাবগঞ্জ এখানে যেটা আছে আরকি, বান্দুয়া নামক একটা জায়গা আছে। এখানে যারা ওই রাস্তায় চলাফেরা করেন তারা চেনেন। তো ওই বান্দুরা বাজারে মাছ দিতে হবে আরকি। রাতের বেলা নিয়ে যাবে। এটাই ছিল তার কাজ। মানে কিছুদিনের কাজের এই দায়িত্বটা উনি পান। তো এখানে আসলে একটু বলে রাখা ভালো, এখনো পর্যন্ত মানে রাত ১০টার পরে কিন্তু এই বান্দরের কোনো গাড়ি কিন্তু গুলিস্তান থেকে ছাড়ে না। একটু পেশেন্টদেরকে জানিয়ে রাখি। না ছাড়ার পিছনে বেশ কয়েকটা কারণ আছে। যতটুকু না প্যারানরমাল তার থেকে বেশি মানুষের ভয়ের কারণে ছাড়ে না। যাই হোক, রাসেল ভাই রাতের বেলা ওই রাস্তাটা একদম নির্জন থাকে। একদমই নির্জন থাকে। তো রাসেল ভাই যখন উনি একদিন ওই ভৈরব থেকে মাছ নিয়ে যখন গুলিস্তান পার হয়ে যখন বাবুবাজার ব্রিজ পার হবেন আরকি, তখন হঠাৎ দেখেন ২ জন একজন খুবই মানে একজন বৃদ্ধ এবং বৃদ্ধা, তারা হাত ইশারা করে পিকআপটা থামাতে বলে। তখন উনি মানে পিকআপটা থামানোর পরে জিজ্ঞেস করেন যে কি ব্যাপার, কি হয়েছে? বলে যে উনি ইসে যাবেন, বান্দুরাতে যাবেন। সব গাড়ি বন্ধ হয়ে গেছে। এখন ওরা কিভাবে যাবেন? যাওয়ার তো কোনো উপায় পাচ্ছেন না। তো সুতরাং তাদেরকে একটু সাহায্য করার জন্য খুব অনুনয় বিনয় করেন। তখন ড্রাইভার যিনি ছিলেন উনি চিন্তা করলেন যে আসলে এটা তো মানবিক কারণে এটা তো দরকার। উনি ট্রাকের সামনেই ২ জনকে উঠিয়ে নিলেন আরকি। উঠিয়ে নেয়ার পর রাসেল ভাই মানে স্বাভাবিকভাবেই ট্রাক যাচ্ছিল। তো মুন্সিগঞ্জের সিরাজদি খানের ঠিক কাছাকাছি এসে তখন ট্রাকের গতিটা একটু হালকা হতে শুরু করে। মানে মনে হচ্ছে যে ট্রাকটা একটু স্লো চলছে এরকম মনে হচ্ছে। তো হঠাৎ করে ওই বৃদ্ধ মহিলা যিনি ছিলেন উনি বললেন যে, "বাবা তুমি ট্রাকটা এখানে থামিয়ে দাও।" ওই জায়গাটা ছিল কিন্তু আসলে একদম নির্জন একটা জায়গা। আচ্ছা। বলে যে, "তুমি ট্রাকটা এখানে থামাও, আমরা এখানেই নেমে যাবো।" তখন বলে যে, "কি বলেন চাচি? এখানে তো আশেপাশে তো মানে চাঁদের আলো যতটুকু দেখা যাচ্ছে, তো আমি তো কোনো গ্রাম-ট্রাম তো দেখি না। জি। আপনারা এত রাত্রে এখানে এদিকে কোথায় যাবেন?" বলে, "না এটাই এদিক দিয়ে আমি চলে যাবো। এখানেই ওই মাঠের ওই পাশটাতেই আমাদের বাড়ি।" তখন বলে, "আপনি তো বললেন আপনার বাড়ি বান্দুরা। বান্দুরা তো এখান থেকে আরো প্রায় ২০ কিলোমিটার ভিতরে। তো বান্দুরা বললেন কেন?" তখন উনি বললেন যে, "যদি বলি যে এখানে কাছাকাছি যদি মানে জায়গা বলি ভাড়া কম হতে পারে, যদি না নাও এই কারণে বলেছি বান্দুরা।" মানে যাক তাদের মধ্যে তারা একটা লজিক দেখালেন। তো রাসেল ভাই যখন ওনারা নামলেন, নামার পর হঠাৎ করে বৃদ্ধ মহিলা বলে উঠলেন, "বাবা তোমার ট্রাকে তো অনেক মাছ আছে। আমাদেরকে ২ টা মাছ দিতে পারবা?" তো উনি বললেন যে, "আমার ট্রাকে মাছ আসছে সেটা আপনি জানলেন কিভাবে?" তো জানার কথা না। একটু পলিথিন-টলিথিন দিয়ে সবকিছু বেঁধে রাখা আরকি। বলে, "না মানে গন্ধ পাইলাম এজন্য মনে হলো মাছ আছে। আমাকে ২ টা মাছ দাও।" তখন বললেন যে, "আসলে মাছটা তো আমার না, এটা তো আমাকে পৌঁছে দিতে হবে, সব তো হিসাব করা।" তারপরেও হঠাৎ করে বৃদ্ধ মহিলা এমনভাবে চাইলেন, তো উনি চিন্তা করলেন যে, "ঠিক আছে আমি ২ টা দিয়েই দিই।" রাসেল ভাই উনি একটা পাশ খুলে মানে উনার কাছাকাছি যেখানে সুবিধা হয় একটা পাশ খুলে যখনই ২ টা মাছ দিতে গেছেন হঠাৎ দেখে যে পাশের মাঠ থেকে মানে পাশে তো ওই যে রাস্তার দুধারে মাঠ আছে আরকি। বেশ কিছু ৪-৫ জন লম্বা দেহি প্রায় ১০ থেকে ১৫ হাত লম্বা কিছু লোক, কালো মিচমিচে। তো তারা উঠে আসতেছে এবং খুব দ্রুততার সাথে তারা উঠে এসে সরাসরি মানে ট্রাকে ওই পলিথিনটা খুলে ফেলে তার সামনেই মাছ খাওয়া শুরু করে। এখন উনি বুঝতে পারেন যে ট্রাক ড্রাইভার বুঝতে পারেন তার সাথে প্যারানরমাল ঘটনা ঘটছে এবং সেই সাথে সে এটাও বুঝতে পারেন যে এই মাছগুলো যদি তারা খায় তাহলে তার এত পরিমাণ জরিমানা দিতে হবে অথবা পিকআপ বিক্রি করে টাকা দিতে হবে। তখন উনি মানে ভয়ে যতটুকু না পেয়েছেন তার থেকে বেশি রাগ হয়েছে। তখন উনার এমনিতে ট্রাকে মাঝে, মাঝে কিছু লাঠি-টাঠি থাকে আরকি সচরাচর কিছু অনেক সময় রাস্তায় গরু ছাগল চলে আসলে তাদেরকে তাড়ানোর জন্য অনেক সময় লাঠি দিয়ে তাড়াতে হয় রাস্তায় চলার সময়। তো উনি একটা লাঠি বের করে ওদেরকে তাড়া করেন। মানে আমরা তো সচরাচর দেখি যে ভয়ে অজ্ঞান হয়ে যায়। কিন্তু উনি যেটা করেছেন তার উল্টাটা করেছেন। উনি ওদেরকে তাড়া করেন। তখন তাড়া করার একটা পর্যায়ে হঠাৎ করে সজোরে একটা থাপড় এসে পড়ে তার মুখে এবং ওই এক থাপড়ে উনি সেন্সলেস হয়ে পড়ে যান।
উনি যখন জ্ঞান ফেরে রাসেল ওই ভোরের দিকে যখন জ্ঞান ফেরে তখন দেখে যে আশেপাশে বেশ কিছু লোক তাকে ঘিরে আছে। তখন উনি দেখে যে ওনার ট্রাকটা সেখানে নাই। উনি পাশে বলে যে, ভাই আমার তো এখানে একটা ট্রাক ছিল, ট্রাকটা কোথায়? তখন বলে যে, আমরা তো আশেপাশে আপনার কোনো ট্রাক দেখলাম না। তখন সবাই মিলে ট্রাকটা খুঁজতে থাকে, তো ওখান থেকে প্রায় 0.5 কিলোমিটার দূরে তার ট্রাকটা পাওয়া যায়, রাস্তার পাশে পাওয়া যায়। তবে অদ্ভুত ব্যাপার আছে, ট্রাকের চাকাই মনে হলো কারোর জন্য খুলে রেখেছে। তো যাই হোক, মানে এলাকার লোকদের সহযোগিতা তাড়াতাড়ি করে ট্রাকের চাকাটা লাগানো হয়। আর ওই সময় একটু শীতের শেষ দিকের সময় ছিল, যার কারণে একটু ঠান্ডা থাকার কারণে আর মাছে বরফ দেওয়া ছিল, মাছগুলো খুব বেশি মানে সমস্যা হয়নি। ওই ট্রাক চালিয়ে বান্দরাতে চলে যান, যথারীতি ওরই মাছের ডেলিভারিটা দিন। এটা ছিল রাসেল ভাই ওনার এই রাস্তা একটা ফার্স্ট স্টোরি। তারপরে এর থেকে প্রায় 3 থেকে 4 মাস পরে ঘটে আর একটা ঘটনা। আচ্ছা, এরপর ঠিক 3 থেকে 4 মাস পরে উনি একই রকম ভাবে ট্রাক নিয়ে যাচ্ছিলেন, মাছ নিয়েই যাচ্ছিলেন। তো আপনার এই যে আমাদের এই বাবুবাজার ব্রিজের এখানে সেই ঘটনাটা, এই পাশে তো আমাদের মিটফোর্ড হসপিটাল রয়েছে। তো মিটফোর্ড হসপিটালের মানে পাশে তো বাবুবাজার ব্রিজ। হঠাৎ দেখে এই যে একটা লাশ নিয়ে একজন পুরুষ, একজন মহিলা এবং একটা বাচ্চা রয়েছে এবং সাথে একটা লাশ রয়েছে। তখন বারবার তাকে ইশারা করে থামার জন্য বলছে। তখন উনি থামেন, বলে কি হয়েছে? বলে যে ডেলিভারি জনিত কারণে আমার স্ত্রী মারা গেছে, তো লাশটা করতে সময় লেগে গেছে, এখন আমরা একটু নিয়ে যেতে হবে, আমরা বান্দুরাতে যাব। তখন উনি কি মনে করে রাজি হয়ে যান, মানবিক মানে উনি আবার একটু নরম সহজ সরল লোক ছিল, তো উনি রাজি হয়ে যান। ভাই ওই লাশটা গাড়ির পিছনে রাখা হয়, মোটামুটি একটু শক্ত করে রাখা যাতে খুলে না। আর সামনের দিকে ওই গাড়িতে যারা ছিলেন আর কি, মানে এমনি আদার্স যারা ছিলেন তারাই, তবে লাশের সাথে ওনার ওই মহিলার হাজবেন্ড ছিল সাথে, আর অন্য যারা ছিলেন তারা গাড়ির সামনে বসিয়ে দেওয়া হয়। ওই যে সেই স্থানটা, ওই যে সিরাজদি খানের যে এলাকাটা আমি বলেছিলাম আর কি, ওখানে সে হঠাৎ করে মানে সবাই দেখে যে গাড়ির সামনে দিয়ে ছোট্ট একটা বাচ্চা মানে সা করে দৌড় দিয়ে পার হয়ে গেল। এবং তো বাচ্চাকে বাঁচানোর জন্য মানে ড্রাইভার খুব মানে হার্ড ব্রেক করে গাড়ি। তখন ব্রেক করার পর সবাই মনে করে যে হয়তো বা গাড়ির নিচে পড়েছে নাকি বাচ্চাটা। তো সবাই নিচে দেখে যে না, কিছু নাই, মানে কেউ পড়ে না। তখন মনে হয় যে এটা হয়তো বা কোনো প্যারানরমাল বিষয় হতে পারে, তো এই চিন্তা তাই করে। তো সবাই একটু ভয় পায়। তাই রসুল ভাই বান্দুরাতে চলেছেন, দেখে যে না, এই লাশের খাতে যারা আসে এরা সবাই ঠিক আছে, এরা সবাই মানুষ, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। লাশ ওনারা বান্দুরাতে নেমে লাশ নিয়ে চলে যান। কিন্তু গাড়ি আনলোড করার পরে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি প্রায় 25টা ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে। উনি একটা ছাগলের ব্যাপারী আর কি। উনি বলতেছেন যে এই ছাগলগুলো নিয়ে আমরা কারওয়ান বাজারে যাব, ওখানে আমাকে সেল করতে হবে। তো বাবা তুমি তোমার গাড়ি তো ফাঁকা হয়ে গেছে, টিকা প্রফাইল হয়েছে, তুমি এই ছাগলগুলা গাড়িতে নিয়ে চলো, আমিও যাবো সাথে। তবে চিন্তা করলে ভালোই, তো গাড়ি ফাঁকা যাচ্ছে, তো এটা নিয়ে গেলে তো আমার জন্য ভালোই হলো। সাধারণত ফিরতি পথে কোনো মানে ট্রিপ পাওয়া যায় না রসুল ভাই ওই রুটে। উনি এটা মানে চিন্তা করে ভালোই হলো, সকালের আগে পৌঁছে যাব। তো ছাগলগুলো 25টা ছাগল যখন উঠানো হলো, বেশ দড়ি, প্রত্যেকটার সাথে দড়ি, এবং ভিতরে যে আংটাগুলো ছিল সেটা মানে সুন্দর করে খুব শক্ত করে বাঁধা হয়, যাতে করে ওরা ছিটকে না পড়ে যায় গাড়ি চলার সময় বা খুলে না যায়। তো এই গাড়ি যখন ওই রুটে যারা আসেন আর কি, টিকরপুর নামক একটা জায়গা আছে। টিকরপুর পার হওয়ার পরে বেশ একটা লম্বা জায়গা আছে, ওখানে বেশ নির্জন জায়গা আর কি। ওই জায়গাটা যখন আসলে গাড়ি আসছে, হঠাৎ করে মানে ওই গাড়ির ড্রাইভার এবং গাড়ি ওই ছাগলের যে ব্যাপারী বসেছিল, ওনারা দেখছেন যে রাস্তার দুই পাশ থেকে বেশ মোটা দেহি দুইজন লোক উঠে আসতেছে। দূর থেকেই দেখতেছেন যে বিশাল আকৃতির দুইজন মানে মোটা দেহি লোক। ওনারা চিন্তা করছে কি ব্যাপার, মাঠের ভেতর থেকে এই এত বিশাল দেহি লোক চলে আসলো কিভাবে। তখন ওনারা বুঝতে পারছেন এটা প্যারানরমাল কোনো বিষয় হতে পারে, গাড়ি থামানো যাবে না। ওনারা গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিয়ে গাড়ির সামনে চলে গেছে। কিন্তু হঠাৎ মনে হলো গাড়ির পিছন দিকটা কেঁপে উঠলো। আর তখন ব্যাপারী, যেহেতু না ছাগল ছিল পিছনে, তো সে ড্রাইভারকে জোর করছে, ভাই তুমি গাড়িটা থামাও, ছাগলের কিছু হলো নাকি একটু দেখি, নাকি কিছু কি হলো, ঝাঁকি লাগলো কেন। তখন ড্রাইভার বলছে না চাচা, গাড়ি থামানো যাবে না, কোনো একটা সমস্যা হতে পারে, একটু আগে একটা ভয় পেলাম, ভয় একটা জিনিস দেখলাম, কারণ না গাড়ি থামাও, ছাগলের কিছু হলো না কেন একটু দেখি। এখন ওই মুরব্বী জোর করে গাড়িটা থামানোর পর রাসেল ভাই ওখানে পিছনে দেখা যাচ্ছে যে 25টা ছাগল যেখানে ছিল সেখানে 23টা ছাগল আছে, 2টো ছাগল নাই। এবং ওই 2টো ছাগলের যে দড়িটা বেঁধে রেখেছে, দড়িটা ছেঁড়া। তখন ওই ব্যাপারীর সাথে ওই ড্রাইভারের খুব বাকবিতণ্ডা হয় যে তুমি ইচ্ছা করে এই কাজটা করেছো। ও যাই হোক, অনেক বুঝিয়ে শুনিয়ে অবশেষে ব্যাপারীটিকে ঠান্ডা করা হয় যে না, আমি তো সাথেই ছিলাম, আপনি তো নিজেই দেখছেন যে এখানে আমার কোনো কিছু নাই। রাসেল ভাই আরো এগিয়ে এসে ওই সেই বিশেষ স্থান যেটা
যেটার এতক্ষণ যে বিষয় যে জায়গার কথা বলছিলাম ওইখানে এসে তখন হঠাৎ করে গাড়ি আবারও কেঁপে ওঠে এবং তখন ওনারা চিন্তা করে যে এইবার একটু নিচে নেমে দেখি যে আসলে কি ঘটনা ঘটছে। বিশেষ করে যার ছাগল ওনার দরদটা অনেকটা বেশি, তো উনি জোর করে বৃদ্ধ গাড়ি থামিয়ে উনি নেমেন। নামার পরে উনি ওরে বাবারে মারে বলে মানে এক দৌড়ে উনি যে কোথায় গেছেন পিকআপ ওয়ালা জানে না, মানে ড্রাইভাররা জানে না উনি কোন দিকে গেলেন। তখন পিকআপ ড্রাইভার উনি আবার নেমে যে দৃশ্যটা দেখেন, উনি দেখেন ওই যে রাসেলবাসী বিশাল দেহী দুইজন লোক, কালো যে বিশাল দেহী দুইজন লোক, ওনারা ছাগল মানে মটমট করে তার চিবিয়ে খাচ্ছে, মানে আস্ত ছাগল। তো ওই দৃশ্য দেখে উনিও সেন্সলেস হয়ে পড়ে যান। তো কিছুক্ষণ পরে রাসেল ভাই ওইখানে একটু বলে রাখা ভালো, ওখানে একটু বেশ পুলিশের টহলটা বেশ ভালোই থাকে সাধারণত ওই রুটটাতে, একটু ডেঞ্জারাস এলাকা হওয়ার কারণে পুলিশ মাঝে মাঝে টহল দেয়। তো টহল একটা পুলিশ ওই দিক দিয়ে আবার মানে সৌভাগ্যক্রমে ওই দিক দিয়ে আসছিল আর কি। তখন তারা ওখানে দাঁড়িয়ে পড়ে দেখে যে এরকম বেশ মানে সে ট্রাকে রক্ত লেগে আছে, ড্রাইভার অজ্ঞান হয়ে পড়ে আছে রাস্তায়, আর বেশ দূরে আর একজনকে দেখা যাচ্ছে সেও মনে হয় অজ্ঞান হয়ে পড়ে আছে, এরকম তারা দেখে। তখন পুলিশটাই তাদের জ্ঞান ট্যান ফেরায় এবং ওই লোককেও আবার একটু জ্ঞান ফেরানো হয়। তখন জিজ্ঞেস করে যে কি ব্যাপার, কি হয়েছে, তখন পুলিশদেরকে তারা বলে, তখন বলে আসলে এই রাস্তাতে একটু ভয়ঙ্কর, এটা আমরা সবাই জানি, বিভিন্ন কারণে এটা ভয়ঙ্কর, মোটামুটি এখান দিয়ে এইভাবে চলাফেরা না করাটাই বেটার। রাসেল ভাই ওখানে পরবর্তীতে 19টা ছাগল মানে জীবিত ছিল আর কি, মানে 6টা ছাগল ওখান থেকে মিসিং হয়ে যায় টোটালি সব মিলায়। তো এরপর থেকে রাসেল ভাই উনি ওই রাস্তাতে আর কখনো গাড়ি চালাতেন না। আর যারা এখনো ওই রাস্তায় রেগুলার চলাফেরা করেন বেসিক্যালি তারা ওই স্পেশাল কয়েকটা জায়গা সম্পর্কে তারা খুব ভালো মতোই অবগত আছেন। যারা হয়তো বা এই গল্পটা আজকে শুনছেন তারা ওই জায়গাগুলো সম্পর্কে অবশ্যই জানবেন আর কি। এটাই ছিল রাসেল ভাই আমার। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে ঘটনার জন্য। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি সাফিউল ভাইয়ের ঘটনা পড়ার আগে এতটুকু বলতে চাই যে তিনি যে ঘটনাটি পাঠিয়েছেন সেটি তার দাদার সাথে ঘটে যাওয়া ঘটনা এবং এটা তাদের পারিবারিক ঘটনা, সেহেতু তিনি নাম এবং স্থান গোপন রাখছেন এবং মফস্বল শহরের যেসব ছোটোখাটো ব্যাপার আছে সেসব জায়গা থেকে যাদের নিয়ে ঘটনা তাদের নাম তিনি গোপন রেখেছেন। কিছু ছদ্মনাম আছে ঘটনায়, তিনি যেভাবে লিখেছেন সেভাবেই বলছি। আমি শফিউল হাসান বলছি নাটোর থেকে। আমার বন্ধুর দাদার সাথে ঘটে যাওয়া লোমহর্ষক ঘটনা আজ সবাইকে জানাবো। যেহেতু এটা তাদের পারিবারিক ঘটনা সেহেতু স্থান এবং নাম গোপন রাখতে বাধ্য হচ্ছি। লেখার ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিলাম। মফস্বল শহরের পাশের ছোট্ট নিরিবিলি গ্রামে একটি মেয়ে ছিল, ফাতেমা। যেমন ফুলের মতো মেয়ে, ঠিক তেমনি ফুল কুড়ানোর শখ ছিল। সপ্তাহে 2 থেকে 3 দিন ওই শেখদের বাড়িতে যেত ফুল কুড়াতে। তাও সব দিন যাওয়া হতো না, মক্তবের আরবির পড়ার জন্য। আজ বুধবার, মক্তব নেই, এই সুযোগে এক ঝাঁক ফুল কুড়ানোর সুযোগ এখন। আর মেয়েটার দরিদ্র পরিবার, বাবা গ্রামের হাটে মুদির দোকানের কাজ করে, মা ছিল গৃহিণী। মায়ের নাম জাহানারা বেগম, যেটি একটি ছদ্মনাম। রান্নার জোগাড় করছেন, দুপুর গড়িয়ে এলো, এখনো মেয়ের কোনো খোঁজ নেই। কিরে আসমা, ফাতেমা কই গেছে? অনাইল না? ফাতেমারা 2 বোন, ফাতেমা বড়। বুবু তো ভোরবেলা ডালি লয়ে বাড়িছে, মনে হয় শেখ বাড়িত গেছে। জাহানারা বেগম রান্না ফেলে শেখদের বাড়িতে গেলেন মেয়ের খোঁজে। রহমত কাকা ও রহমত কাকা, আমার মায়াটা কই গো, একটু ডাহো তো। কেডা? জাহানারা? ফাতেমায় তো নাই, ফুল তুল্লা গেছে গা। সারাটা দিন জাহানারা বেগম মেয়ের খোঁজে অস্থির। গ্রামের সবগুলো পুকুর পাড় বাঁশ ঝাড়, এমন কোনো জায়গা নেই যেখানে তিনি তার মেয়েকে খোঁজেননি। এভাবে পার হয়ে যায় কয়েকটা দিন। বাড়িতে সবাই শোকে পাথর। জাহানারা বেগম খাওয়া দাওয়া বন্ধ করে বিছানাগত। সময়ের সাথে শোক বিলীন হয়ে যাবে, কিন্তু জাহানারা বেগমের বুকের ক্ষত তা কি সহজে পূরণ হবার কথা? কি হলো ফাতেমার সাথে? 1974 সালের সেপ্টেম্বর কোন 1 তারিখ। শেখ পরিবারে শোকের ছায়া, কারণ বাড়ির প্রধান কর্তা মোতাহার শেখ, যেটি একটি ছদ্মনাম, যিনি মারা গেছেন। মোতাহার শেখের 3 ভাই 2 বোন ছিল।
মোতাহার শেখ সবার ছোট, এই কারণেই শেখ বাড়ির কথা বলা হয়েছিল। বড় দুই ভাই 1971 সালের মুক্তিযুদ্ধে শহীদ হন। মেজ ভাইয়ের লাশ পাওয়া গেলেও বড় ভাইয়ের কোনো হদিশ মেলেনি। সবাই ধরেই নিয়েছে তিনিও শহীদ হয়েছেন। 1947 সালে মোতাহার শেখের বাবা আজমল শেখ, এটি একটি ছদ্মনাম, এক মরোয়ারির কাছ থেকে বাড়িটি সস্তায় কিনে নেন। ইউ শেপের পুরনো আমলের জমিদার বাড়ি। উঠোনে তুলসী মণ্ডপ থাকলেও বর্তমানে তা নেই। বড় প্রাচীর ঘেরা বাড়ি, প্রকাণ্ড লোহার গেট। দক্ষিণ পাশের নিম গাছটি মাথা উঁচু করে ছাদ অবধি ঢেকে গেছে। মৃত্যুর কারণ তো ঠিক কেউ বলতে পারছে না। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে শুধু বলেছিলেন, মিলি, আমার জানি কেমন লাগছে, মানে তার স্ত্রীকে। এই বলতে বলতে তিনি বারান্দায় লুটিয়ে পড়েন। মুখ দিয়ে অঝরে রক্ত বের হতে থাকে। চাপা একটা গোঙানির শব্দ আসতে থাকে। কিছু বুঝে ওঠার আগেই তার শরীর নিস্তেজ হয়ে পড়ে। মসজিদের ইমাম সাহেব সাথে 2-3 জনকে এনে মুর্দার গোসলের ব্যবস্থা করান। কিছুক্ষণ পর ইমাম সাহেব সহ সবাই বড় বড় চোখ করে বাহিরে চলে আসেন। সবাই অবাক হয়ে তাকিয়ে আছেন। ইমাম সাহেব বলছেন, মুর্দার বুকে এটা কিসের চিহ্ন? অনেক বড় একটা হাতের ছাপ দেখা যাচ্ছে। সেই হাতের ছাপের তালুর মধ্যে কি জানি লেখা, আমি তো বুঝতেছি না। রহমত মিয়া ছিলেন মোতাহার শেখের একজন বিশ্বস্ত কাজের লোক। এই বাড়ি তিনি দেখাশোনা করতেন। মোতাহার শেখ ও তার পরিবার নিয়ে পাশের মফস্বলে এক শহরে থাকতেন। পেশায় তিনি ছিলেন একজন উকিল, আর সপ্তাহে 2 থেকে 3 দিন এই বাড়িতে এসে সময় কাটাতেন, অনেকটা ফার্ম হাউসের মতো। রহমত মুখে কুলু পেটে বসে আছে। সবার দৃষ্টি রহমতের দিকে। কি হচ্ছে এগুলো? রহমত কি কিছু জানে যা সে লুকোতে চাচ্ছে? মোতাহার শেখের বড় ছেলে হুজুরদের অনুরোধ করলেন দ্রুত যেন বাবার গোসল এবং কাফনের কাজ শেষ করা হয়, এবং এই কথাগুলো যেন বাহিরে জানাজানি না হয়। অনিচ্ছা সত্ত্বেও হুজুর মুর্দার গোসল ও কাফন সমাধান করলেন। খাটিয়ায় করে লাশ উঠানে রাখা, উপরে মোটা পলিথিন বিছানো। এই টিপটিপানি বৃষ্টিতে কবর দেওয়া সম্ভব না, তাই তারা চিন্তা করলেন সকাল 9টার দিকে জানাজা করে লাশ কবরস্থ করবেন। রাত প্রায় 10টা বাজে। সবাই বারান্দায় বসে আছেন। রহমত একটা ছাতি মাথায় খাটিয়ার পাশে চেয়ারে বসে দুলে দুলে মৃদু স্বরে কালেমা শাহাদ পড়ে যাচ্ছে। কালিমা শাহাদাত। বারান্দার এক প্রান্তে হেফজখানার 2 জন ছাত্র সুর মিলিয়ে কোরআন তেলাওয়াত করছিল। সবাইকে চমকে দিয়ে খাটিয়াটা একটু কেঁপে উঠল। রহমত উঠে যে চেয়ার নিয়ে পেছনে পড়ে গেল। সাথে সাথে উঠে এক দৌড়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। হেফজখানার ছাত্ররা ভয়ে কোরআন পড়া থামিয়ে তাকিয়ে আছে খাটিয়ার দিকে। মুহূর্তেই শুরু হলো তাণ্ডব। এজন্য হাজার হাজার অশরীরের একসাথে হানাহানি, হুড়ুহুড়ি করার মতো অবস্থা। দমকা একটা ঝড়ে এক্ষুনি যেন বাড়িটা তছনছ হয়ে যাবে। দিক বিদিক হারিয়ে সকলে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। মোতাহার শেখের স্ত্রী জ্ঞান হারিয়ে ফেলেছে। রহমত উচ্চস্বরে লা ইলাহা ইল্লাল্লাহু বলছে, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না। পরিস্থিতি দেখে মনে হচ্ছিল কেউ আজ অশরীরীদের নিমন্ত্রণ জানিয়েছে এই বাড়িটি তছনছ করে দেবার জন্য। চোখের পলকেই বাতাসের কুণ্ডলি থেকে দানব আকৃতির কিছুর আবির্ভাব হয় এবং কাফনের ভেতর থেকে মোতাহার শেখের লাশ বের করে এক টানে ধর থেকে মাথা আলাদা করে দেয়। পরক্ষণেই দানবটি প্রকাণ্ড পাখা ঝাপটে আকাশে উড়ে যায়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক। থমথমে গুমট একটা পরিবেশ ছিল তখন। ওই মুহূর্তে কারো কোনো কথা ছিল না মুখে। রহমত চিত হয়ে শুয়ে আছে বারান্দার মেঝেতে। হেফজখানার ছাত্ররা একটা ঘরে দরজা লাগিয়ে দুয়া দুরুদ পাঠ করছে অনবরত। মোতাহার শেখের পরিবার ও আত্মীয় স্বজনের একটা ঘরে জটলা পাকিয়েছে। অপেক্ষা, এ অপেক্ষার কি শেষ নেই? আর কোনোদিন কি বুঝি সূর্য উঠবে না? আর হয়তো ভোর হবে না। অল্প কয়েকজন মুসল্লি নিয়ে ফজরের পরপর মোতাহার শেখকে দাফন করা হয়। সকালে মোতাহার শেখের বড় ছেলে পাশের শহর থেকে বড় একজন কামেল হুজুরকে নিয়ে আসেন বাড়িতে। হুজুরকে সব বলা হলে হুজুর গম্ভীর মুখে কিছুক্ষণ বসে বসে জিজ্ঞেস করলেন, মোতাহার সাহেব কি এমন কিছু করেছেন যার দ্বারা কোনো পিশাচের সাথে সম্পর্কযুক্ত? এই প্রশ্নের উত্তর ছিল না কারো।
কারণ মোতাহার শেখ নিতান্তই নম্র ও শান্ত মস্তিষ্কের একজন মানুষ ছিলেন। নিজের কাজ নিয়ে নিজেই ব্যস্ত থাকতেন বেশিরভাগ সময়। তবুও সবাই রহমতের দিকে তাকিয়ে আছে, যদি সে কিছু জেনে থাকে। রহমত সবাইকে অবাক করে দিয়ে বলল, আমি জানি, আমি সব জানি। এই বলে রহমত হাউমাউ করে কাঁদতে লাগলো। ঘটনা শুরু 1964 সালের দিকে। রহমতের কথা মতো মোতাহার সাহেবের ঘর ছিল উত্তর পশ্চিম কোণে। ঘরের মাঝখানে একটা কাঠের বড় খাট, তার পাশে গোল একটা টেবিল। ঠিক তার বাম পাশে কাঠের 3 পাল্লার একটি আলমারির দেয়াল ঘেঁষে রাখা, আর আছে একটা বুক শেলফ, যেখানে বিভিন্ন ধর্মীয় বই সহ রয়েছে ইতিহাস, উপন্যাস ইত্যাদি। একদিন বুধবারে তিনি শহর থেকে আসেন 2-3 দিন থাকবেন বলে। সাধারণত মোতাহার সাহেবের স্ত্রী সন্তানরা সব সময় আসতেন না তার সাথে। সেদিন সন্ধ্যাবেলা রহমতকে ডেকে 1 কাপ চা দিতে বললেন মোতাহার সাহেব। রহমত কাপ হাতে নিয়ে ঘরে ঢুকে দেখে তিনি আলমারির সামনে এক মনে দাঁড়িয়ে আছেন। রহমতকে দেখে মোতাহার সাহেব বললেন, কিরে রহমত, আলমারির সামনের মেঝে কেমন ফাঁপা ফাঁপা লাগছে, আগে তো এমনটা খেয়াল করিনি, একটু দেখ তো। ঠিকই তো, মনে হয় কি নিচে নিচে কিছু নাই। বাড়ির মেঝে কালো পাথরের টালি দিয়ে বানানো। বাড়িটি পুরনো হওয়ায় মোতাহার সাহেবের সন্দেহ হতে লাগলো যদি ভেতরে কিছু পাওয়া যায়। আগের দিনের মানুষ তো বেশিরভাগ সময় সিন্দুক ও গোপন জায়গায় ধন দৌলত রাখত, এবং রহমত ও মোতাহার শেখ মিলে ঠেলে কাঠের আলমারিটি সরানোই মুহূর্তে। এখন মেঝেটা অনেকটা ফাঁকা। তিনি হাঁটু গেড়ে বসে টোকা দিতেই টস টস করে বাঁচতে লাগতো মেঝেটি। এখন তিনি নিশ্চিত এর নিচে মাটি নেই। রহমতকে একটা শাবল আনতে বললেন মোতাহার শেখ। শাবল দিয়ে খুব সাবধানে টালিটি উঠানো হলো। রহমত ও মোতাহার সাহেবের চক্ষু উজ্জ্বল হয়ে গেছে। টালি সত্যি দেখতে পান এক লোহার মই নিচে নেমে গেছে। মোতাহার শেখ হাতে একটি টর্চ নিয়ে নিচে নামতেই দেখলেন 5 থেকে 6 হাত সরু গলির সামনে গুমট অন্ধকার জমাট বেঁধে আছে। লাইট নিয়ে সামনে এগোতেই সেটা একটা ফাঁকা ঘরের রূপ নেয়। উল্লেখযোগ্য কিছু না থাকলেও ঘরের মেঝেতে খোদাই করা ছিল চিহ্ন কিছু আঁকা। সেই চিহ্নের মাঝখানে ফুটখানেক লম্বা একটা পাথরের আদি দেবী মূর্তি। আগে তিনি এমন মূর্তি দেখেননি। সেদিন রাতে আর ঘুম হলো না মোতাহার শেখের। সকালবেলায় তড়িঘড়ি করে বের হয়ে গেলেন তিনি। দুপুরের ঠিক পরপর সাথে রোগা মতন একজন ভদ্রলোক নিয়ে হাজির হন মোতাহার শেখ। ভদ্রলোক সম্ভবত তন্ত্র সাধনা করতেন, যেটা তার কপালের চন্দনের তিলক দেখে বোঝা যাচ্ছিল। ভদ্রলোক গুপ্ত ঘর দেখে যতটা অবাক হলেন, তার চেয়ে অধিক অবাক হলেন সেই মূর্তিটি দেখে। মোতাহার শেখের দিকে তাকিয়ে বললেন, আরে মিয়া, আপনি তো গুপ্তধন পেয়ে গেলেন, জানেন এটা কার মূর্তি? এটা তিনি এক প্রের মূর্তি নাম বলেন, সাধনার মূর্তি। এটা যেন সেন মূর্তি নয়, পরম ক্ষমতাধর একজন পিশাচিনীর মূর্তি। এর সাধনা করতে পারলে আপনি যা কল্পনাও করেননি তা অর্জন করতে পারবেন। আরো অনেক কিছু বললেন তিনি মোতাহার শেখকে। এক কথায় মোহে ফেলে দিলেন মোতাহার শেখকে। উপরে এসে বারান্দায় বসে চা খেতে খেতে মোতাহার শেখ বললেন, আমি এই মূর্তির সাধনা করতে চাই। ওকালতিতে আমার মন্দা যাচ্ছে, তা আপনিও ভালো জানেন। তাছাড়া বেশ কিছু ঋণের বোঝা মাথায় ঝুলছে, সেটা বলতে গেলে বিষ ফোঁড়ার রূপ ধারণ করেছে। এখন আমাকে বলুন কিভাবে এর সাধনা করতে হবে। লোকটি বেশ কিছুক্ষণ চুপ করে বসে থেকে বললেন, আপাতত তেমন কিছু করতে হবে না। প্রতিদিন সন্ধ্যাবেলা মূর্তির পায়ের কাছে কিছু রক্ত জবা ফুল ও মোমবাতি জ্বালিয়ে দিবেন। বাকিটা আমি আপনাকে পরে বলবো। এভাবে চলে বেশ কিছু মাস। যখন মোতাহার শেখ থাকতেন না, তখন রহমত তার মনিবের নির্দেশে আচারটি চালিয়ে যেতে লাগলো। একদিন সন্ধ্যাবেলা মোতাহার শেখ ও তান্ত্রিক লোকটি একটা লাল শিলুক রঙের পুটলি হাতে নিয়ে বাড়িতে প্রবেশ করলেন। অমাবস্যা ছিল সেদিন, প্রেত পূজার নাকি সেদিন মুখ্যম দিন। সেদিন রাতে কোনো আমিষ রান্না করা নিষেধ করলেন তান্ত্রিক। আল্লো চালের ভাত, তার সাথে সজনে ডাঁটার ঝোল রান্না করা হলো। তারা খাওয়া দাওয়া শেষ করে নিচের বন্ধ রুমে চলে গেলেন। টুকটাক ফরমাস খাটানোর জন্য মাঝে মাঝে নিচে যেত রহমত। তেমনি একবার নিচে যাওয়ার সময় রহমত তাদের মৃদু গলার স্বর শুনে থমকে দাঁড়িয়ে যায়।
তান্ত্রিকটি মোতাহার শেখকে বললেন, এক জায়গাতে দিতে হবে, বলি, নর বলি। মোতাহার শেখ তখন ক্ষমতা আর অর্থের লোভে অন্ধ হয়ে আছেন। বিবেকের চিৎকার তার হৃদয়ে পৌঁছাবে কি করে? রহমত অনেক আকুতি মিনতি করেও মোতাহার শেখের টনক নাড়াতে পারল না, বরং নিজেই বাধা পড়ে গেল অর্থের কাছে। তান্ত্রিকটি মোতাহার শেখকে জানায় 14 থেকে 16 বছরের কোনো কিশোরী মেয়েকে লাগবে বলির জন্য। যেভাবেই হোক তিনি সেটা ব্যবস্থা করেন। সামনের অমাবস্যার বলি দিতে হবে, না হলে এই সাধনার ফল পাওয়া যাবে না। মোতাহার শেখের মাথায় তখন আসলো ফাতেমার নাম। হ্যাঁ, ফাতেমাই তো 15 বছরের কিশোরী বালিকা, আর তাছাড়া তার দরিদ্র পরিবার, তেমন কিছুই করতে পারবে না তারা। মোতাহার শেখ জানতেন ফাতেমা ভোরে ফুল কুড়াতে আসে, তাই তিনি রহমতকে দিয়ে পায়েসে করা ঘুমের ওষুধ মিশিয়ে রাখতে বললেন এবং বললেন ফাতেমা যদি সেদিন নাও আসে, যে করেই হোক তাকে যেন বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু নিয়তির কি করুণ পরিহাস, সেদিন ভোরে ফাতেমা নিজেই চলে আসলো নোংরা এক সাধনার বলি হতে। ঔষধ মিশ্রিত পায়েস খেয়ে ফাতেমা বেভোর ঘুমে আচ্ছন্ন। রহমত ও মোতাহার ধরাধরি করে তাকে নিচের ঘরে নিয়ে গিয়ে হাত ও মুখ বেঁধে দিল। বিকেলে তান্ত্রিক আসলো মোতাহার শেখের বাড়িতে। রাত আনুমানিক 8টা থেকে 9টা বাজে। নিচের রুম থেকে ডুকরে ডুকরে কাদার শব্দ আসছিল। ঘরের এক কোনায় রহমত মন মরা হয়ে দাঁড়িয়ে আছে। তার কিছুই করার উপায় নেই। সে বাধা দিলে তার অসুস্থ স্ত্রীর চিকিৎসা হবে না শহরে। রাত গভীর হলে তিনি তার নিচের রুমে যায়। তান্ত্রিক মূর্তির চারিদিক ঘিরে 15টা মোমবাতি জ্বালিয়ে আসন পেতে বসা। মূর্তির পায়ের কাছে সিঁদুর দিয়ে রাঙানো মাছ কাটার রামবুটি। তান্ত্রিক মৃদু স্বরে মন্ত্র পাঠ করতে শুরু করলো। ফাতেমা তখন বুঝে গেছে সূর্যের আলো আর দেখতে পারবে না, আর কখনো সে পাখিদের গান শুনতে পারবে না। সবুজ মাঠ, ধানের ক্ষেত সব ছেড়ে চলে যেতে হবে অন্ধকারের দেশে। তারপর কি হয়েছিল তা বলার ভাষা আর নেই। ফাতেমার দ্বিখণ্ডিত লাশটি সেফটি ট্যাঙ্কে ফেলা হয়। ক্ষমতা, কালো জাদু দিয়ে কখনো কিছু হাসিল করা না যায় না এই জমিনে নিজের ধ্বংস ছাড়া। সবাই এতক্ষণ রহমতের কথা শুনছিল। এতগুলো শুনে সবার মাঝে শোক দূরের কথা ঘৃণা জন্মাতে লাগলো মোতাহার শেখের উপর। কিন্তু কৌতূহল জন্মে একজনের মনে। হুজুর রহমতকে প্রশ্ন করলেন, মোতাহার শেখ কি নিজ হাতে বলি দিয়েছিল? রহমত বলল, না, বলি তান্ত্রিক দিয়েছিল। সকালে খুব দ্রুত তান্ত্রিক বের হয়ে যায়। যাওয়ার সময় মোতাহার শেখ জিজ্ঞেস করে, এখন কি করব? তান্ত্রিক বলে, এখন আর কিছুই করতে হবে না। প্রতি রাতেই আপনি প্রেত দর্শন পাবেন, তারপর সেই প্রেতকে যা আদেশ দিবেন সে তাই করবে। কিন্তু মোতাহার শেখের ব্যাপারে হলো উল্টো। তিনি প্রেত দর্শন পেতেন ঠিকই, কিন্তু সেই প্রেত তার দিকে রক্তাক্ত দাঁত আর জিভ বের করে খালি বলতো, আমার বলি, আমার বলি, আরেকটা বলি। এভাবে বেশ কিছুদিন কাটার পর মোতাহার শেখ তান্ত্রিকের সাথে দেখা করতে চান, কিন্তু তিনি সেখানে গিয়ে দেখলেন তান্ত্রিক সেখানে নেই। তিনি চলে গেছেন। প্রতিবেশীদের কেউই তার সঠিক ঠিকানা দিতে পারল না। মোতাহার শেখ নিজেও বুঝে গেছেন তিনি তো বড় রকমের ধোঁকার শিকার হয়েছেন। নিজের কৃতকর্মের কথা কাউকে জানাতেও পারছিলেন না, তাই কোনো হুজুরের কাছে যেতেও পারছিলেন না। সব শুনে হুজুর মোতাহার শেখের ছেলেকে বললেন, সবই তো শুনলেন, এখানে আমার আর কিছু করার নেই। আপনার বাবা তার কৃতকর্মের ফল ভোগ করলেন, তবে আমার মনে হয় আপনাদের সাথে আর কিছুই হবে না। যদি কিছু হয় আমাকে জানাবেন। মোতাহার শেখের ছেলে বললেন, সবই বুঝলাম, কিন্তু আমার বাবার সাথে এমনটা কেন হলো? তান্ত্রিক আসলে কি করেছিল সে রাতে? আমি আপনাদের কাল সকালে জানাবো। এই বলে হুজুর বের হয়ে যান। পরদিন সকালে হুজুর আবার শেখ বাড়িতে আসেন এবং বললেন, গতকাল রাতে আমি আর আমার কিছু জিনকে ডাকি এবং সবকিছু তাদের জানাই। তাদেরকে বলে আসলে কি হয়েছিল যার কারণে মোতাহার সাহেবের এই অপমৃত্যু হলো। তারা আমাকে জানায় মোতাহার মূলত প্রেত সাধনা করেননি, প্রেত সাধনা করেছিল ওই ভণ্ড তান্ত্রিক। সে তার উদ্দেশ্য হাসিলে মোতাহার শেখের মাধ্যমে একটা বলি ও মোতাহারকে বলি হিসেবে অর্পণ করে, যার পরিণাম ছিল মোতাহার শেখের এই অপমৃত্যু। এছাড়া ছিল ঘটনা। ধন্যবাদ ভাই আপনার ঘটনার জন্য। ধন্যবাদ রাসেল ভাই আমাকে ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য।
আমার নাম রিপন, আমি এসেছি লালমিনার থেকে। রাসেল ভাই, আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব, এই ঘটনাটা দুই বন্ধুর সাথে ঘটে যাওয়া একটা ভয়ানক ঘটনা। ভয়ানক বললে ভুল হবে, একটা ভৌতিক ঘটনা। তো রাসেল ভাই, আমি ঘটনা চলে যাচ্ছি। তো ঘটনাটা ঘটেছিল, যা তার তার নাম হচ্ছে শরীফুল, এবং শরীফুলের বন্ধুর সাথে। তো সঙ্গত কারণে রাসেল ভাই, শরীফুল এবং তার বন্ধুর পরিচয় গোপন রাখতেছি। আমি শুধু ঘটনাটা বলতেছি। তো শরীফুল ভাই এবং তার বন্ধুর নাম মনে করি ছদ্মনাম হচ্ছে আরিফ। তো শরীফুল এবং আরিফ ভাই, তারা দুজনে মিলে তারা হলো মাছ ধরতে যাবে। তো নর্মালি আসলে তারা সবসময় প্রায় তারা একসাথে দুই বন্ধু মিলে মাছ ধরে। তো তারা তাদের পাশে, তাদের গ্রামের পার্শ্ববর্তী এলাকাতে একটা চলন বিল আছে, যেটা এলাকার সবার কাছে পরিচিত, এবং সেখানে অনেক মানুষই মাছ ধরেন প্রতিনিয়ত। তো দিনের বেলাতে আসলে তারা মাছ ধরতে ওইভাবে পারেন না। আসলে দিনের বেলা প্রচণ্ড রোদ, আর তারাও বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে আসলে তাদের মাছ ধরা হয় না। তো রাতের বেলা যেহেতু তারা একটু ফ্রি থাকেন, তো এই সময় তারা আসলে চিন্তা করেন যে মাছ ধরতে যাবেন। তো রাসেল ভাই প্রথমে কথা বলে নেই, সেটা হচ্ছে যে এই ঘটনাটা আজ থেকে 20 বছর আগে, 2005 সাল কি 6 সালের দিকের ঘটনা। তো সে সময়কার পরিবেশ কিন্তু এখনকার মতো এরকম ছিল না। এখন যেরকম রাস্তাঘাট পরিষ্কার বা পিচ ঢালা, আগে কিন্তু এরকম ছিল না। তো সেই সময় বিশেষ করে আমাদের লালমনিরহাটে যেহেতু এই ঘটনাটা, তো এই দিকে আসলে ওই রাস্তাঘাট ওইভাবে পাকা ছিল না। শুধুমাত্র ওই রংপুর লালমনিরহাট হাইওয়ে শুধু পাকা ছিল। তাছাড়া বাকি সমস্ত রাস্তাগুলোই আজ থেকে 20 বছর আগে কাঁচা ছিল। তো রাসেল ভাই, ওই নদীটাতে যাওয়ার জন্য একটা রাস্তা আছে। ওই রাস্তা দিয়ে মানে চরের উপর দিয়ে রাস্তা দিয়ে যেতে হয়। নর্মালি এমনিতেই আর কি ঝোপঝাড় প্রচুর প্রচুর পরিমাণ, তো ওগুলো দিয়ে গেলে আসলে সাপ ঠোকার একটা বিপদ থাকে। তো তারা ওই একটা রাস্তা দিয়ে, রেগুলার একটা রাস্তা দিয়েই যাইতো, যেটা সে এলাকার মানুষ সবাই আসলে ওই রাস্তা দিয়ে ওই চলন বিলে যায় মাছ ধরতে। তো রাসেল ভাই, বর্ষা যেহেতু শুরু, এই সময় আসলে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায়। তো তারা দুই বন্ধু চিন্তা করে যে তারা মাছ ধরতে যাবে, এবং তারা সাথে মাছ ধরার উপকরণগুলো নেয়। বিশেষ করে খোসা, এবং তারা হলো ঝাঁকি জাল সাথে নেয়, এই দুইটা নেয়, ঝাঁকি জাল এবং হচ্ছে খোসা। তো তারা চলন বিলে গিয়ে মাছ ধরা শুরু করে। রাসেল ভাই, তারা মাছ ধরতে ধরতে অনেক সময় ধরে তারা মাছ ধরে। দেখা যায় যে তারা গিয়েছিল সন্ধ্যার পরে, বিশেষ করে রাত 9টার পর, বলতে তারা রাতের খাওয়া দাওয়া করে তারা আসলে ওই মাছ ধরতে গিয়েছিল 9টার সময়। তো সেই সময় খুবই স্বাভাবিক। তো তারা দুজনেই শুধু যে মাছ ধরতে গিয়েছে বিষয়টা তা না, তারা লক্ষ্য করে যে আরো অনেকেই মাছ ধরতে, মানে দূরে দূরে দেখা যায় লাইটের আলো। সেই সময় আসলে ওই ব্যাটারি চালিত লাইটগুলো সবাই ইউজ করতেছিল। তো সেই ব্যাটারি আলো দিয়ে বা অনেকেই দেখা যায় যে ওই হ্যাসাক, আমরা গ্রামে আসলে সেই সময় ওই লাইটের থেকে হ্যাসাকটা সাশ্রয়ী বেশি ছিল। আসলে লাইট দিয়ে ওইভাবে মাছ মারলে দেখা যায় যে ওই লাইটের দেখা যায় 2 দিনেই ব্যাটারি চার্জ শেষ। আর আপনার হচ্ছে যদি হ্যাসাক দিয়ে করা হয়, দেখা যায় হ্যাসাকের ওই কেরোসিনের দাম কম, এবং সেটা আর কি সহজলভ্য হয়। কিন্তু সেই সময়কে আমার রাসেল ভাই মনে আছে, একটা করেই ব্যাটারি, বিশেষ করে যে এখন যে ব্যাটারি পেন্সিল ব্যাটারি সেগুলো না, এর থেকে একটা বড় সাইজের ব্যাটারি ছিল। সেটা পার ব্যাটারি 15 টাকা থেকে 12 টাকা ছিল। 2005 সালের কথা বলতেছি। তো ওই ব্যাটারিগুলো 3-4টে ব্যাটারি মিলে একটা লাইটে ঢোকানো হতো, এবং সেই লাইট দিয়ে আর কি অনেকে মাছ ধরতো। তো যাদের আসলে টাকা পয়সা ছিল তারা ওই ব্যাটারি কিনে আপনার হচ্ছে মাছ ধরতো। তো রাসেল ভাই, এখানে আসলে 12 টাকা 15 টাকার কোনো বিষয় না। বিষয় হচ্ছে যে সেই সময়কার 12-15 টাকা এখনকার কিন্তু 12-15 টাকা সমান না। আপনি যদি চিন্তা করেন যে সেই সময়কার 12 টাকা মানে এখনকার প্রায় 1200 টাকা সমান, বিষয়টা মোটামুটি এইরকম। তো দেখা যায় যে সেই সময় ওই 3টে ব্যাটারি 36 টাকা, একটা অনেক কস্টলি ছিল। আমার যতদূর মনে পড়ে, সেই সময়ে যারা শ্রমিক হিসেবে কাজ করতো
তারা দেখা যায় যে সারাদিন পরিশ্রম করে 120 টাকা বা 150 টাকা সর্বোচ্চ 200 টাকা পেতেন। তো সেখানে যদি তারা 4 ভাগের 1 ভাগে যদি ব্যাটারির পিছনে খরচ করে এবং সেটা যদি 2-3 দিনই চলে যায়, তাহলে তাদের জন্য এটা কিন্তু খুবই কস্টলি। তো এই জন্য মানুষ আসলে ম্যাক্সিমাম সময় হ্যাসাক ব্যবহার করতো, যেটা খুবই সুন্দর আলো দিত। এখনকার এলইডি বাল্বগুলো যেরকম আলো দেয় ওই রকম প্রচণ্ড পরিমাণ আলো দিত। তো অনেক মানুষই তারা হলো ওই হ্যাসাক নিয়ে মারতেছেন মাছ। তো তারা 2 বন্ধু দেখেছে। তো আরিফ ভাই এবং শরীফুল ভাই দুজনেই হলো তারা হ্যাসাক নিয়ে যায়নি, তারা নিয়ে গেছিল টর্চ লাইট। তো এটা হলো বিদ্যুতের চার্জ দিয়ে হলো চালানো হয়। সে সময় আসলে বিদ্যুৎটা সব জায়গায় অ্যাভেলেবেল ছিল না, শুধুমাত্র শরীফুল ভাইয়ের বাড়িতে বিদ্যুৎ ছিল সেই সময়। ওই এলাকার যে কয়জন লোকজন ছিল, দেখা যায় যে হাতে গোনা কিছু পরিমাণ বাড়িতে বিদ্যুৎ ছিল। তো শরীফুল ভাইয়ের বাড়িতে বিদ্যুৎ থাকার কারণে তারা আসলে ওই চার্জার লাইটগুলো ইউজ করতো। এখনকার চার্জার লাইটের মতো তখন ছিল না, সেই সময় অন্যরকম একটু চার্জার লাইট ছিল। ওগুলোতে আসলে চার্জও ওই রকম বেশি দিন টিকতো না, দেখা যায় প্রতিদিনই চার্জ দেওয়া লাগতো ওই চার্জার লাইটগুলো, নাহলে জ্বলতো না। তো ওই রকম চার্জার লাইট নিয়ে তারা এসেছিল মাছ ধরতে। তো রাসেল ভাই যেহেতু বর্ষা শুরুতে ছিল, তো তারা প্রচুর পরিমাণ মাছ পায়, অনেকগুলো মাছ ধরে। বড় মাছ ধরার জন্য তারা আসলে কোসা ব্যবহার করতো, আর এমনিতে নর্মালি মাছগুলো ধরার জন্য তারা ঝাঁকি জাল ব্যবহার করতো। তো 2 বন্ধু 2টা জিনিস নিয়ে তারা অনেকগুলো মাছ ধরেছে, তারা তো মোটামুটি খুশি। তো আজকে আসলে তারা ওই বড় মাছগুলোই বেশি ধরেছে, বিশেষ করে লালুটিয়া বা সিলভার কাপ এই ধরনের যে মাছগুলো সচরাচর পাওয়া যায় চলন বিলে, তো তারা সেই মাছগুলোই কোসা দিয়ে বেশি ধরেছে। তো তারা মাছ ধরতে ধরতে রাসেল ভাই তারা যখন আর কি ঘড়ি দিকে আসলে তাদের তো কোনো সেন্স নাই মাছ ধরার সময়। আসলে যারা মাছ ধরতে যান তারা হয়তো জানেন যে মাছ ধরতে ধরতে কিন্তু অনেক সময় চলে যায়। কিন্তু তারা মাছ ধরতে ধরতে কখন যে রাত 1টা বেজে গেছে তাদের আসলে খেয়ালই নেই। তো তারা হলো সেই চলন বিলের আশেপাশে যারা মাছ ধরতে ছিল তারা দেখে যে সবাই চলে গেছে, এবং পুরো বিলের মধ্যে তারা একাই দুজনেই মাছ ধরতেছে। তো যখন তারা দেখলো যে বিলের মধ্যে সেই চলন বিলের মধ্যে আর কেউ নেই, তো তারা 2 বন্ধু চিন্তা করলো যে এখানে আর থাকা যাবে না, অনেক রাত হয়ে গেছে, আর মাছও তো মোটামুটি পেয়েছি, চল বাসায় চলে যাই। তো 2 বন্ধু মিলে তারা হলো এই পরিচিত রাস্তা দিয়েই তারা হলো আসতেছে। তো রাসেল ভাই যেহেতু তারা অনেকটা সময় নিয়ে মাছ ধরতেছিল, তো তারা আসার সময় অনুভব করে যে তাদের লাইটের মানে আলোটা একদম নিভু নিভু অবস্থা, বলতে একদম শেষের দিকে চলে এসেছে। তো এটাতে তারা একটু শঙ্কিত হয়, কারণ ঘুটঘুটে অন্ধকার একটা রাত। রাস্তা হলো গুলো যদিও চেনা, কিন্তু আসলে ওই বাড়ি থেকে বিলটা প্রায় 2 কিলোমিটার রাস্তা। এখন এই রাস্তাতে তো তাদেরকে যেতে হবে, এখন লাইট ছাড়া যাওয়া আসলে ওই হালকা চাঁদের আলোয় যাওয়া মুশকিল। তো যাই হোক, করার তো কিছু নেই। তো তারা 2জন গল্প করতে করতে যাচ্ছে। রাসেল ভাই এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, তারা যখন মাছ ধরতেছিল সেই সময় কিন্তু কোনো ধরনের ভৌতিক কোনো কিছুই তারা শিকার হয়নি। কিন্তু রাসেল ভাই মূল ঘটনা ঘটে এখন, সেটা হচ্ছে যে তারা যখন ওই বিল থেকে প্রায় হলো 1/2 কিলোমিটার দূরে মানে লোকালয়ের দিকে যাওয়ার জন্য আসতেছে, তখন তারা অনুভব করে তাদের সেই তাদের রাস্তার মাঝখানে একটা একটা কালো অবয়ব দেখা যাচ্ছে, এবং সেটা অবয়বটা স্পষ্ট বোঝা যাচ্ছে না যে এটা মেয়ে নাকি ছেলে, বোঝা যাচ্ছে না। তো তারা প্রথমে ভয় পায়নি, তারা ভাবছিল যে হয়তোবা অন্য কেউ হয়তোবা দাঁড়িয়ে আছে, বলতে অনেকে তো মাছ ধরতে এসেছে, হয়তো তাদের কেউ একজন হয়তোবা পথ খুঁজে পাচ্ছে না, যার কারণে এখানে দাঁড়িয়ে আছে, কারোর জন্য অপেক্ষা করতেছে। তো তারা যখন কাছাকাছি যায় এবং যখন যে দেখে যে সেই লোকটা আসলে কোনো মানুষ না, দেখে যে এখানে একটা শ্যামলা অন্ধকারে আসলে ওইভাবে ফর্সা না কালো বোঝা যাচ্ছে না। তো তারা দেখতেছে একটা একটা মেয়ে দাঁড়িয়ে আছে, শ্যামবর্ণের একটা মেয়ে দাঁড়িয়ে আছে, এবং মেয়েটা কোনো কিছু বলতেছে না, এমনি জাস্ট ঠায় দাঁড়িয়ে আছে। তো তারা 2 বন্ধু খুবই অবাক হয় যে এত রাত্রে, রাত প্রায় এখন 1টা-1:30 বাজে, এত রাত্রে এখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, ঘটনা কি? তো তারা কাছে যায় এবং ভয় না পেয়ে জিজ্ঞেস করে যে আরে কে আপনি, আপনি এখানে এত রাতে দাঁড়িয়ে আছেন কেন, আপনি বাসায় যাবেন না? তো প্রথমে রাসেল ভাই ওই মেয়েটা কিছু বলে না, সে চুপচাপ দাঁড়িয়েই আছে। তো রাসেল ভাই তো তারা চিন্তা করে যে
মেয়েটা কথা বলছে না কেন? তো তো পরে আবার জিজ্ঞেস করে, আরে আপনি কথা বলতেছেন না কেন, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন, বাসা যান। তো এই শুধু এরকম করে বললো তারা দুজন, কিন্তু সেই মেয়েটা কোনো উত্তরই দিল না। তো যেহেতু আসলে মেয়ে মানুষ, তো তারা চিন্তা করে যে এর সাথে জোরাজুরি করা ঠিক হবে না। তো তারা দুজন হলো পাশ কাটিয়ে তারা হলো তাদের গ্রামের দিকে আবার রওনা দেয়। তো রাসেল ভাই 5 মিনিট যেতে না যেতেই তারা একটা জিনিস শুনতে পায়, সেটা হলো যে তাদের ডানে এবং বামে জঙ্গল থেকে একটা মেয়ে কান্নার আওয়াজ আসতেছে। এক করুণ সুরে মায়াবী কণ্ঠে মানে কান্না করতেছে। এবং তারা দুজন চিন্তা করে যে এত রাতে আবার কে কান্না করে। তো তারা প্রথমত একটু ভয় পেয়ে যায় যে রাত 1:30টার সময় প্রথমে একটা মহিলার সাথে মেয়ের সাথে দেখা, এখন আবার কান্না করতেছে। তো তারা চিন্তা করে যে না, এখানে আর দাঁড়ানো ঠিক হবে না, তারা দ্রুত পায়ে আরো সামনের দিকে এগিয়ে যায়। তো রাসেল ভাই যখন তারা সামনের দিকে এগিয়ে যায়, প্রায় আরো 5 মিনিট রাস্তা যখন হাঁটার পর তারা অনুভব করে যে তাদের রাস্তার মাঝখানে একটা প্রকাণ্ড একটা বট গাছ। কিন্তু তাদের স্পষ্ট মনে আছে, তারা যেহেতু এই রাস্তা দিয়ে রেগুলার যাওয়া আসা করে, তো তাদের কাছে এটা কিন্তু কখনোই এরকম হওয়া উচিত না যে রাস্তা ভুলে যাওয়া। তো তারা দেখে যে তাদের রাস্তাটা শেষ হয়েছে একটা সামনে একটা বট গাছ। তো তারা দুজনে যখন ওই বট গাছটা দেখে, তো দুজনের দিকে তাকায় এবং জিজ্ঞেস করে যে কিরে, আমরা আমাদের রাস্তার মাঝে বট গাছ কোথেকে এলো, আমরা কি রাস্তা ভুল করে এদিকে আসলাম নাকি? তো তারা দুজনেই কনফিউজ হয়ে যায় এবং তারা চিন্তা করে হয়তো বা আমরা ভুল রাস্তায় ঢুকে পড়েছি, যেহেতু অন্ধকার রাত, হয়তো বা আমরা ভুল রাস্তায় ঢুকে পড়েছি। তো তারা যখন ইউটার্ন নেবে, রাসেল ভাই যখন ওই রাস্তায় একই রাস্তা দিয়ে আবার যাওয়ার জন্য চেষ্টা করে, মানে ঘুরে ঘুরে যাওয়ার জন্য চেষ্টা করে, তো তখনই তারা অনুভব করে সেই বট গাছে যেন কেউ কান্না করতেছে। তো এটা ওই কান্না শুনে তো এরা প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যায় এবং ভয় পাওয়ার কারণে তারা যে পথে এসেছিল সেই পথে দেয় এক দৌড়। তো রাসেল ভাই দৌড়াতে দৌড়াতে তারা হলো যখন ক্লান্ত হয় তখন তারা থামে এবং তারা অনুভব করে তারা সেই চলনগুলো আবার ফিরে এসেছে। তারা তো খুবই অবাক হয়, কারণ তারা প্রায় 1 কিলোমিটার রাস্তা হেঁটেছিল, আর এই মাত্র 5 মিনিট দৌড়ার পরে তারা দেখা যায় যে সেই চলনগুলোর মধ্যে কিভাবে আসলো। তারা খুবই কনফিউজ হয়ে যায়। তো যেহেতু রাসেল ভাই কিছু করার নেই, তারা অলরেডি আবার সেই বিলের মধ্যে চলে এসেছে এবং তারা দুজনেই দেখে শুনে সেই তাদের পরিচিত রাস্তা দিয়ে আবার আসা শুরু করে। রাসেল ভাই তারা যখন আসতেছিল সেই একই রাস্তা দিয়ে, তারা পুনরায় সেই মেয়েটাকে দেখতে পায়। এবার মেয়েটা আর আগের মতো মানে নিচ্ছুপ নেই, সে যেন হাস্যোজ্জ্বল, সে তার মুখের ভঙ্গিমা যেন মানে হাসি মুখে আর কি দাঁড়িয়ে আছে। তো তারা চিন্তা করে যে কি হচ্ছে তাদের এসব। তো তারা কোনো কিছু না বলে যখন রাসেল ভাই সেই মেয়েটাকে আবার পুনরায় আগের মতো করে পাশ কাটিয়ে যাওয়ার জন্য করলো আর কি, পাশ কাটিয়ে সামনে গেল, একটু একটু সামনে গেল। তো রাসেল ভাই তখনই সেই মেয়েটা পিছন দিক দিয়ে তাদের দুজনকে ডাক দিয়ে বলে যে এই আরিফ, এই শরীফুল, একটু শুনে যা। তো তাদের যখন নাম শুনে, যখন সেই মেয়েটার মুখে যা তাদের নাম শুনে, তারা দুজনে তো বেশ অবাক হয় এবং তারা যখন পিছনে তাকায় এবং দেখে যে সেই মেয়েটা সেখানে দাঁড়িয়ে আছে এবং সেই মেয়েটাকে উদ্দেশ্যে তারা দুই বন্ধু বলে যে হ্যাঁ বলেন। আর আপনাকে তখন তো জিজ্ঞেস করলাম, কোনো উত্তর দিলেন না, এখন আবার বলতেছেন হ্যাঁ কি সমস্যা বলেন। পরে শরীফুল এবং ওই আরিফকে ওই মেয়েটা বলে যে তোরা আজকে অনেক মাছ পেয়েছিস তাই না, তো তোদের কাছ থেকে কি ওই বড় 2টা মাছকে আমাকে দিয়ে যাবি? তো রাসেল ভাই এখানে ওদের কাছে 2টা বড় মাছ ছিল, লালুটিয়া মাছ তারা ধরেছিল। তো সেই বড় মাছগুলোর মধ্যে সব থেকে ওই 2টাই বড় তাদের কাছে ছিল। তো এটা শুনে তো তারা দুজনে অবাক হয়ে যায় যে মেয়েটা মাছ চাচ্ছে কেন। আর তাদের কাছে মেজাজটা আর একটু গরম হয়ে যায়, কারণ যে তারা অনেক কষ্ট করেই সেই এসেছিল 9টা, আর প্রায় এখন বাজে রাত 2টা প্লাস হবে। এখন এই এত সময় ধরে তারা 3 ঘন্টা সেই পুকুর চলনগুলো মাছ ধরে এই বড় বড় 2টা মাছ অনেক কষ্টে ধরেছে, আর এখন নাকি সেই মেয়েটাই মাছ ধরে চাচ্ছে। তো এখানে শরীফুল ভাই চেতে যায়, আরে আপনাকে মাছ দেবো কেন, আমরা কত কষ্ট করে এই মাছগুলো ধরেছি আপনি জানেন, আর আপনি মাছ চাচ্ছেন।
তো এই বলে ওরা দুজন আর কি সামনের দিকে এগিয়ে যায়। তো আরিফ আসলে এখানে কিছু বলে না, সে চুপচাপ দেখতেছিল এবং সামনের দিকে এগিয়ে যায়। একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার পর ওই মেয়েটা পিছনে পিছনে তারা অনুভব করেছে ওই মেয়েটা তাদের পিছনে পিছনে আসতেছে এবং তারা দুজন কিছুক্ষণ সামনে আগানোর পর তারা যখন পিছনে তাকায় এবং দেখে যে সেই মেয়েটা তাদের পিছনে পিছনে আসতেছে। তো এখানে শরীফুল জিজ্ঞেস করে, আরে আপনি আমাদের পিছনে পিছনে আসতেছেন কেন? আপনি আপনার বাড়ি চলে যান। পরে এই মেয়েটা বলে যে ওই মাছ না দিলে আমি কিন্তু যাবো না, আর তোদের যে ভালোর জন্য বলতেছি মাছ দিয়ে যা, না হলে কিন্তু তোদের অনেক ক্ষতি হবে। তো রাসেল ভাই এখানে ওই শরীফুল আর আর এই দুজনেই মাছ দিতে অস্বীকৃতি জানায়। তো তারা অনুভব করে যে সেই বিল থেকে প্রায় তারা 1 কিলোমিটার চলে এসেছে এবং আর 1 কিলোমিটার তারা সামনে গেলে তাদের বাড়ি পৌঁছাবে। তো রাসেল ভাই আশ্চর্যজনক বিষয় হচ্ছে, তো তারা যখন 1 কিলোমিটার পার হলো এবং তারা ওই মেয়েটার থেকে অনেক দূরে চলে এসেছে এবং তার দেখে যে সামনে সেই বটগাছটা আবার। এবার তো তাদের রাস্তা ভুল হওয়ার কোনোভাবেই চান্স নাই। এটা কিভাবে সম্ভব রাস্তা ভুল হওয়া? তারা একই রাস্তা তো বারবার ভুল করতেই পারে না। তো রাসেল ভাই তারা চিন্তা করে যে কি হচ্ছে এসব। তো এখানে ওই আরিফ একটা জিনিস চিন্তা করে, আচ্ছা ওই বটগাছের ওই পাশের যে রাস্তাটা ওইটা কি ওদেরই বাড়ি যাওয়ার রাস্তাটা? তো তারা যখন নিশি নিশি ওই রাস্তাটা দেখে এবং তারা বুঝতে পারে যে হ্যাঁ এটাই সেই রাস্তা, কিন্তু এই বটগাছটা কিভাবে এলো তারা দুজনে কোনোভাবে বুঝতেছে না। তো রাসেল ভাই তারা ওই বটগাছটা পার হয়ে যখন সামনে এগায়, তারা অনুভব করে যে একটা দুই পাশের জঙ্গল থেকে একটা মেয়ে কান্না করতেছে, আগের মতো করেই কান্না করতেছে করুণ সুরে। তো এটা দেখে তো আর সামনে যেতে তারা সাহস পায় না এবং তারা পুনরায় ব্যাক করে, বলতে যে রাস্তা দিয়ে এসেছিল সেই রাস্তায় আবার ব্যাক করে এবং কিছুক্ষণ আসার পরেই তারা দেখা যায় রাসেল ভাই সর্বোচ্চ 3 মিনিট তারা এসেছে, একটু দৌড়েই এসেছে, কিন্তু তারা আসলে চিন্তা করেছে যে এই জায়গাটা ঘুরে আর কি চলে যাবে। তো তারা 2-3 মিনিট হাঁটার পরেই তারা অনুভব করে তারা পুনরায় ওই চলন বিলের পাড়ে চলে এসেছে। এখানে তো রাসেল ভাই তারা এতটাই কনফিউজ হয়ে যায় যে কি হচ্ছে তাদের সাথে। ঘুরে ফিরে তারা একই রাস্তায় একই চলন বিলে কি হবে, এটা কিভাবে সম্ভব, কি হচ্ছে তাদের সাথে? তো রাসেল ভাই তো দুজনে আর কি আলোচনা করে যে বন্ধু আমরা এই রাস্তা দিয়ে না যাই, আজকে ঘুরে ওই অন্য রাস্তা দিয়ে চলে যাই, একটু দূর হোক কিন্তু ঘুরে চলে যাই। তো দুজনেই একমত হয়, তো তারা ঘুরে চলে যাচ্ছে। তো রাসেল ভাই তারা যতই যাচ্ছে না কেন তারা ওই দেখা যায় যে সমস্যা, কিছু কিছু সমস্যা, ওই কান্নার আওয়াজ, শব্দের আওয়াজ, এগুলোর সাথে তারা খুবই হচ্ছে এবং তারা এবং সেই সাথে তারা শুনতে পাচ্ছে যে মাছগুলো দিয়ে যা, এরকম একটা সাউন্ড তারা ক্ষীণ কণ্ঠে পাচ্ছে। এবং তারা যখন দেখে যে কোনোভাবেই তারা বাসায় পৌঁছাতে পারতেছে না, অতঃপর তারা দুজনে চিন্তায় পড়ে যায় যে কি হচ্ছে তাদের সাথে এবং তারা একসময় চিন্তা করে হয়তোবা এই মাছ না দেওয়ার কারণে সেই মেয়েটা হয়তোবা কোনো মায়াজাল সৃষ্টি করতেছে। তো রাসেল ভাই তারা পুনরায় ওই মেয়েটা যেখানে ছিল সেই জায়গায় চলে আসে এবং সে আসার পর দেখে যে সেখানে সেই মেয়েটা নেই, কিন্তু যেখানে সে ওই মেয়েটা মাছটা চেয়েছিল, মাছ দুটো চেয়েছিল, তারা সেখানে মাছ রেখে তারা পুনরায় গ্রামের পথে যখন হাঁটা দেয়, রাসেল ভাই বিশ্বাস করবেন কিনা জানি না, তারা দুজনে আর কোনো সমস্যায় ফেস করেনি। পুরো রাস্তায় ওই বটগাছ, ওই মেয়েটা আর তারা দেখতে পায়নি এবং তারা সেফলিভাবে সাবধানে তারা বাসায় চলে আসে, দুজনের বাসায় চলে যায়। তো রাসেল ভাই এরপর থেকে তাদের সাথে আসলে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তো তারা আসলে এই জিনিসটা যখন এলাকার কয়েকজন মুরব্বীর কাছে শেয়ার করেছিল যে এরকম এরকম আমাদের সাথে একটা ঘটনা ঘটেছে, আসলে এরকম ঘটনার কারণ কি, তো যখন মুরব্বীদের কাছে এইভাবে তারা প্রশ্ন করেছিল, জিজ্ঞেস করেছিল এই ঘটনা শেয়ার করে, তো ওই মুরব্বী জানায় যে এই মেয়েটা নাকি নতুন বউ হিসেবে এসেছিল এই গ্রামে। এখানে আসলে পরিবারের নামটা বলা যাচ্ছে না। তো একটা পরিবারের নতুন বউ হয়ে এসেছিল এবং বিয়ে হওয়ার ঠিক 3 মাস পর তো এই
নতুন বউদের আসলে যারা নতুন বিয়ে করেন তারা ভালো করে জানবেন যে নতুন বউরা অনেক কিছু আবদার করে। তো সে নাকি একদিন বলেছিল যে লালুটিয়া মাছ নিয়ে আসতে। তো ওর স্বামী আসলে একটা খোঁচা দিয়ে কথা বলে যে লালুটিয়া মাছ লালুটিয়া মাছ কেনার আমার টাকা নেই। মানে খোঁচা মারা একটা কথা বলেছিল যে বাবার বাড়িতে কখনো খাস নেই আর এখন এখানে মাছ খেতে এসেছিস, এই ধরনের একটা কথা বলছিল। তো এতে করে মেয়েটা ভীষণ কষ্ট পায় এবং কষ্ট পেয়ে দেখা যায় যে ওই ছেলেটার সাথে মানে যা ওর স্বামীর সাথে একদিন কথা বলেনি, যার কারণে হয় কি রাসেল ভাই এখানে আরো একটা বিষয়, সেটা হচ্ছে যে ওই মেয়েটা বিয়ে হওয়ার সময় যে যৌতুকের জন্য একটা ইয়া করা হয়েছিল, মানে যৌতুক যেটা সে সময় যৌতুক ছিল, যৌতুক একটা নির্দিষ্ট পরিমাণ যৌতুক দেওয়ার কথা ছিল, কিন্তু মেয়েটার বিয়ে হওয়ার 3 মাস পর রাসেল ভাই ওই মেয়েটার আর কি বাবা যৌতুক দিতে পারে নাই আর কি, তারা ওই সামর্থ্যবান ছিল না। তো যার কারণে 3 মাস বিয়ে হওয়ার 3 মাস হয়ে গেছে, তারপর আর কি যৌতুক দিতে পারে নাই। তো এই কারণে ওই যে তার মেয়েটার বরটা তো আসলে ওই মেয়েটাকে মানে একটু অপছন্দ করতে শুরু করে, মানে ওই যৌতুকের জন্য প্রেশার দেওয়া শুরু করে যে যৌতুক নিয়ে আসার জন্য। কিন্তু মেয়েটাও তো ভালো করে জানে যে তার পরিবারের অবস্থা, তো কোনোভাবেই সে যৌতুক নিয়ে আসতে পারতেছিল না। তো এই কারণে মেয়েটা যেটাই আবদার করে না কেন, তো ওই প্রত্যেকটা জিনিস নিয়ে আর কি খোঁড়া দিত। তো রাসেল ভাই এই মাছ খাওয়ার কারণে মাছ খাইতে চাওয়ার কারণে ওই মেয়েটার বরটা মেয়েটাকে প্রচুর পরিমাণ অপমান করে এবং গায়ে হাত তোলে। তো এই রাগ এবং অভিমানে ওই মেয়েটা কি করে, ওই চলন বিলে গিয়ে আত্মহত্যা করে। চলন বিলে পানির মধ্যে লাফ দিয়ে সে মানে সাঁতার জানতো না, তো এখানে সে মারা যায়। তো রাসেল ভাই তো এরপর থেকে দেখা যায় যে ওই চলন বিলে যদি কেউ লালুটিয়া মাছ পেত, তাদের সাথে নাকি এরকম ভৌতিক ঘটনাগুলো ঘটতো। ওই মেয়েটা আসলে তাদের সাথে এরকম মাছ যেত, আর যাদেরকে তারা মাছ না দিলে তাদের ক্ষতি করার চেষ্টা করতো। তো সেরকমটাই আসলে শরীফুলদের সাথে হয়েছে। তারা যেহেতু মাছ পেয়েছে, সুন্দর সুন্দর 2টা বড় মাছ পেয়েছিল, তো এই জন্যই নাকি ওই মেয়েটা এদের আর কি পিছু নিয়েছিল ওই মাছটা নেওয়ার জন্য। তো রাসেল ভাই এটাই ছিল শরীফুল ভাইয়ের ঘটনা। তো পরবর্তীতে যেহেতু তারা মাছ দিয়ে এসেছিল এবং এরপরে আসলে তাদের সাথে আর কোনো ধরনের ঘটনা ঘটেনি। তো রাসেল ভাই এটাই ছিল ঘটনা। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে ভালো আছি আলহামদুলিল্লাহ। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন তালহা নূর ময়মনসিংহ থেকে। তালহা তার নিজের জীবনের একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। ঘটনাটি তালহা নিজের সাথে ঘটেছিল 80 দশকে। তালহা তখন একজন স্টুডেন্ট, তিনি তখন কেবল এসএসসি পাস করেছেন। তালহার বাবা আসলাম নূর তিনি একজন ব্যবসায়ী ছিলেন এবং তিনি বেশ বিচক্ষণ ব্যবসায়ী ছিলেন। অনেক জায়গায় তিনি ব্যবসায় ইনভেস্ট করতেন। তো যেটা হয়েছিল, তালহার নানা বাড়ির কাছে একটা জায়গা, একটা গ্রামে আর কি গ্রাম, সেখানে তালহার বাবা কিছু জায়গা কেনেন, বেশ বড় একটা জায়গা কেনেন এবং জায়গা কিনে তিনি প্ল্যান করেন সেখানে তিনি কি কি করবেন। এর মাঝে একটা বড় প্রজেক্ট ছিল তার, সেই জায়গায় তিনি একটি 3 চাকার ভ্যানের বডি তৈরি করার ফ্যাক্টরি দেবেন। মানে 3 চাকার ভ্যানগুলো যা আসে সেটার পেছনে কাঠের যে বডি তৈরি হয়, তখনকার সময় এটা হতো, এখনো আছে, এখন কমে গেছে এই যানটা, কারণ ওই যে সবাই মোটর লাগিয়ে চালান। তো সেই সময় 3 চাকার প্যাডেল ভ্যান ছিল এবং এটার পেছনে কাঠের একটা বডি থাকতো, সেখানে মালপত্র নেওয়া হতো, মানুষজন যাতায়াত করতো। যাই হোক, সেটার বডি তৈরির কারখানা তালহার বাবার এই সেম ফ্যাক্টরি অন্য জায়গাও ছিল এবং তিনি চিন্তা করেন তিনি এটা দেবেন এখানে। এবং এই গ্রামটার মধ্যে পণ্য আনা নেওয়ার বেশ ভালো একটা পথ আছে, সেটা তিনি জানতেন এবং এই কারণে এটা চাহিদাও আছে। তো যাই হোক, তালহার বাবা সেই ফ্যাক্টরি দেওয়ার জন্য একটা জায়গা নির্বাচন করেন। তিনি বড় একটা জায়গা কিনছিলেন, অনেক বড় জায়গা, তালহার নানা বাড়ির কাছে। কিন্তু তালহার নানা বাড়ি কিন্তু সেখান থেকে প্রায় 2টা গ্রাম পরে পড়ে, মানে একেবারে একের সাথেই না, মানে প্রায় লাগোয়া একটা গ্রাম আর কি। 2টা গ্রাম আছে মাঝখানে ছোট, তারপরে এই জায়গাটা। তো যাই হোক, তো তালহার বাবা সেই জায়গাটা কিনে নেন। কেনার পর তখন তালহাকে তিনি শেখাচ্ছেন তার ব্যবসার বিভিন্ন জিনিস এবং তিনি ডিসাইড করেন যে তালহাকে এটাতে এঙ্গেজড করবেন,
তিনি তালহা যখন কলেজে পড়বে তখন সে একই সাথে এগুলো দেখাশোনা করবে এবং তিনি ডিসাইড করেন ওই গ্রামের পাশেই যে কলেজ আছে তার নানা বাড়ির পাশে, সেখানেই তালহাকে ভর্তি করাবেন। তো তিনি তালহাকে নিয়ে গেছেন সেই জায়গা, পুরো জায়গাটা দেখাইছেন, তাদের ওই ব্যবসায় কি করবেন, কি প্ল্যান করছেন, কার সাথে আলাপ করছেন, সবকিছু তালহাকে সাথে রাখছেন তিনি। তো নিয়ে তালহাও বাবের বেশ ভক্ত এবং সে বোঝার চেষ্টা করতেছে তার বাবার জিনিসপত্র। তো শেষ পর্যন্ত তালহার বাবা তাকে নিলেন, বুঝাইলেন যে এই জায়গায় একটা বড় এটা কারখানা হবে এবং এই কারখানাটা এইভাবে সেট আপ করবো, এরকম এরকম ব্যাপার, আর সব তত্ত্বাবধানের দায়িত্ব কিন্তু তোমারে দিব। তার ছেলেকে বলে দেয় এবং বলে যে আমি দেখাশোনা কম করব, আমি হঠাৎ আসবো, সপ্তাহে এসে দেখবো, তুমি কিন্তু এখন এগুলো দেখে উঠাবা। তো তোমার প্রথম কাজ হলো তুমি এখনই এসে এই লোকজন যে কাজ করবে তাদের সাথে যোগ দিবা, যোগ দিয়ে পুরা এই নির্মাণের সময়টা সাথে থাকবা, তাদের নির্মাণ হয়ে যাবে, তারপর তুমি এখানে থাকার ব্যবস্থা করবা, এই ফ্যাক্টরির কোণা দিয়ে তোমার জন্য থাকার সব সিস্টেম করে নিবা। এগুলা তার বাবা তাকে বোঝায়। তো তালহা তার বাবার কথা মতোই কাজ করে, সেই যে তৈরি হয় তখন সে আসতো ওই তৈরি হওয়ার সময়, যখন এই ফ্যাক্টরি মানে কি একটা বিশাল আড়তের মতো ঘর প্রথম তৈরি হচ্ছে সেখানে, এবং এই জায়গাটা একেবারে মানে বিস্তীর্ণ জায়গার মধ্যে, মানে তালহা তখন যেত মিস্ত্রিদের সাথে দেখতো কাজ করতেছে, তারা বেশ বড় ফসলের মাঠ টাট আছে, তারপরে তার বাবার কেনা জায়গা শুরু হয়েছে। তো সেখানে একটা বিশাল প্রান্তর, সেই প্রান্তরের এক পাশে বেশ বড় জায়গা নিয়ে ওটা তৈরি হচ্ছে, মানে ওইখানে তার বাবার প্ল্যান যে সেই ফ্যাক্টরি হবে, সেই বডিগুলোকে লোড করে রাখা হবে এবং এক কোনায় ওই পরবর্তীতে তিনি এই ভ্যানের সাথে বডি সংযোজন করে করে সেগুলো তিনি বিক্রি করবেন বা চালান দিবেন, ইত্যাদি ইত্যাদি আর কি। যাই হোক, এবং তারপরে তার আরো ইচ্ছা আছে যে ওই জায়গার আরো এক্সটেনশনে গিয়ে তিনি গোডাউন করবেন, ইত্যাদি ইত্যাদি, এরকম বিভিন্ন প্ল্যান। তো সেই ঘর নির্মাণ হচ্ছে যেখানে এই ফ্যাক্টরি হবে, বেশ বড় ঘর। তো তালহা যে দেখে প্রতিদিন কাজ করতেছে বিভিন্ন মানুষ। তো প্রথম পর্যায়ে যে এইটা তৈরি হচ্ছে এটা কিন্তু খুব বেশি স্ট্রং ভাবে কিছুতে তৈরি হচ্ছে না। এইখানে মোটামুটি বড় বড় গাছের গুড়ি এখানে গেথে, সেটা তালহা যে দেখছে, বিভিন্ন গাছের গুড়ি, শুকনা গাছের গুড়ি গেথে গেথে বিশাল জায়গা আগে সিলেক্ট করে সেখানে ওগুলো পোতা হচ্ছে এবং তারপরে সেইখানে বেড়া দিয়েই করা হলো এবং মাটি জায়গাটা ওইটা ফ্লোর করবে তারা, আর ওপরে টিনের চাল। এই হচ্ছে সেটা। তো তাহলে প্রতিদিনই আসতো, এসে এসে দেখতো, নানা বাড়ি থেকে এসে দেখতো। তো একটা সময় ওই জায়গাটা মোটামুটি একটা মানে একটা চেহারা দাঁড়ায়, বেশ বড় একটা গোডাউনের মতো। আপনারা যারা গেছেন দেখছেন, যেখানে নাকি গোডাউনের জিনিসপত্র ফার্নিচার যেখানে রাখা হয় ওরকম অনেকটা বেশ বড় টাইপের। তো তালহা যে ওখানে দেখলো যখন একটা অবস্থা দাঁড়াইছে, তো তালহা চিন্তা করলো হ্যাঁ, এখন আমার থাকার জায়গাটা এখানে ঠিক করা দরকার, যেহেতু বাপ বলছে এখানে থাকতে হবে আমার। তো সে ওখানে যে একদম কর্নারে সিলেক্ট করে ওইখানকার যে হেড মিস্ত্রি আছে, যে নাকি এগুলো সবকিছু দায়িত্ব, তার সাথে কথা বলে যে এই কোনায় এইভাবে করে একটা পার্টিশন দিয়ে এইভাবে করে রুম করে দিবা আমারে। মানে মোট কথা যে পুরা ইসের মধ্যে, পুরা গোডাউনের মধ্যে আলাদাভাবে একটা অংশ পার্টিশন দিয়ে এইভাবে করে দিবা, এখানে আমার রুম হবে, এখানে আমি থাকবো। তো গোডাউনের যে কাজ করতেছে সে মূল যে মিস্ত্রি, সে কিন্তু এতদিন জানতো না যে তালহা এখানে থাকবে। সে তারে বলে ভাই, একটা মানে তাকে ভাই ভাই করে বলতো, যেহেতু সে মানে এখানকার মালিকের ছেলে, ও যদিও তার থেকে সিনিয়র। তা বলে ভাই, একটা কথা, আপনি এখানে থাকবেন এটা তো জানতাম না। বলে কেন? কই এইখানে আপনি থাকতে পারবেন? কই জায়গায় তো ভাই ভয়ের জায়গা। ভয়ের জায়গা মানে আপনি জানেন এই জায়গার পাশ দিয়ে যে পুরানো কবরস্থান, এটা অনেক ভয়ের জায়গা, এখানে মানুষ ভয় পায়। এখানে বলছে এখানকার কবরস্থানে যে কেয়ারটেকার আছে সেও বলছে এটা ভয়ের জায়গা, এখানে সাবধানে থাকতে হয়। আমাদের মিস্ত্রি একটা তুলে নিয়ে ফালায় রাখছিল এখানে। তো তালহা হেসে দিছে, বলে কি কোন না কোন মিয়া, মিস্ত্রি এখান থেকে তুলে নিয়ে কে ফালাইছে? ওই দেখেন হাইটটা নিজে গেছে, ওদিকে যা পড়ছে। আরে আজব কথাবার্তা, জায়গাটা কত সুন্দর দেখছেন আপনি, আসেন এদিকে আসেন, দেখেন। ডাইকে নিয়ে দাঁড়া করছে। তো ওই হেডমিস্ত্রি যে বা কন্ট্রাক্টর যে, সে বুঝছে যে তালহা আসলে এইসব খুব একটা আমল নেয় না। বলে যে ভাই, আপনার বয়স কম তো বুঝেন না, আপনার সাথে কজন থাকবো এখানে? তাহলে কেন, কজন থাকা লাগবো? আমি একাই থাকুম। এখন মালপত্র যখন থাকবো না তখন আমি একাই থাকবো, আর কারে রাখবো? যখন মালপত্র আইবো তখন পাহারা দেওয়ার লোক থাকবো, হেল্পার থাকবো, বাট এখন আমি একাই থাকবো, অসুবিধা কি? বলে না একা থাকেন না ভাইজান, আমি আপনারে বললাম থাকেন না, ভালো না জায়গাটা। আমি নিজেও অনেক উল্টাপাল্টা এরকম মানে ভাব দেখছি এখানে, আমি রাত্রে বন্ধ ছিলাম তো এখানে অনেক। তাহলে এতটা গায়ে নেয় না, সে বলে যে আরে আমার রুম বানান। এই কর্নারে না নিলে হয় না রুমটা? কে কর্নারই তো ভালো, আমি কি এখানে মাঝখানে রুম বানাবো নাকি এখানে? মানে তালহা একটু মানে রাগ করে, বলে যে মাঝখানে রুম নিবো নাকি? এটা যেহেতু এখানে গোডাউন হবে, জিনিসপত্র থাকবে, একদম কর্নারে আমার রুম।
তো বলে কেন আপনি মানা করেন কেন? কয়, ভাই কর্নার মানে তো আপনার একদম মানে বর্ডারে, এরপরেই কিন্তু কবরস্থানের বাউন্ডারি শুরু দেখেন, আর আপনাদের এই ঘরটা দিয়ে কিন্তু বাউন্ডারি, ওরা কিন্তু বাউন্ডারি আগে দেখেন অনেক পুরনো বেড়ার ছিল না। তো কন্ট্রাক্টর বলে আসেন আপনার কবরস্থানটা একটু দেখাই। তো তালহা হেঁটে যায়, গিয়ে দেখে যে তাদের যে এই যে কারখানা হচ্ছে তার পাশেই যে জায়গাটা, এই 2-1 ফিটের মতো একটু ছোট্ট জায়গা, একটা নালার মতো আছে, নালার পর থেকেই একেবারে পুরনো বেড়া টেড়া দেওয়া, মানে ওখান দিয়ে ঢোকা যায় আর কি। তো ঢুকে গেল সেই তাদের কন্ট্রাক্টর ঢুকে গেল, তাকে নিয়ে দেখতেছে বিস্তীর্ণ পুরনো কবর, মানে অনেক পুরনো কবর, এবং সেই জায়গায় বেশ মনে হয় মানে নামী মানুষেরও কবর ছিল, কারণ এখানে নাম ফলক দেখা যাচ্ছে, মানে মনে হচ্ছে যে ওই যে কংক্রিট টাইপের দিয়ে অনেক পুরনো, স্যাঁতস্যাঁতে এই হয়ে গেছে, শ্যাওলা পড়ে গেছে, এরকম দূরে দেখা যাচ্ছে, এবং কেমন জানি খা একটা পরিবেশ। সেটা তালহার কাছে একটু অস্বস্তি লাগে, এবং তখন শীতকাল তো অনেক গাছের পাতা ঝরে গেছে, কেমন জানি লাগতেছে কবরস্থানটা। তো তালহা তারে বলে, আরে ভাই শুনেন, এই যে শীতের রাত, এখন তো শীত পড়ছে বুঝছেন না, বেশ ঠান্ডা, রাইতে আরো ঠান্ডা পড়ে, আপনার মিস্ত্রি হয়তো এখানে বসেছিল, ওই তালের রস টস খাইছে আর কি, ঘুরতে গেছে, ভাব তার হয়তো জল বিয়োগ করার প্রয়োজন পড়ছে, ওখানে গেছে, ভয় পাইছে, এই আপনারাই শুরু করছেন, এই কিছু না, কবরস্থান ভাই, আর শীতকালে এরকম দেখলে এমনিই লাগে কবরস্থান, এখানে মনে হয় না আশেপাশে কোনো কবর হয়, কারণ নতুন কোনো কবর দেখতেছি না। তো কন্ট্রাক্টর বলে যে ভাই আপনারা বলার দরকার ছিল, বললাম, কর্নারে নিছেন আপনার রুমটা, এটা কিন্তু পাশেই একদম, যাক আমার বলার ছিল, আমি বললাম সাবধানে থাকেন, আর একলা থাকেন না আসলে, এই বলে তারা চলে আসে। তো তালহা এর মাঝেই কয়েকদিন যায়, কন্ট্রাক্টর কাজ করে, সে তার মতো তার ঘরের জায়গাটা বানায় নেয়, মানে কোনায় পার্টিশন দিয়ে তার একটা রুম, মানে তার জিনিসটা হচ্ছে বিশাল একটা এরকম কি বলো এটারে, ওয়্যার হাউসের মতো একটা ঘর, এবং কাঁচা বাঁশের গন্ধ চারিদিকে, কারণ বাঁশের বেড়া দিয়ে করা আর কি, চারিপাশে কিন্তু ওখানে টিনও দেয় নাই, বাঁশের বেড়া দেওয়া হয়েছে, বড় বড় খুঁটি পেতে, গাছের শুকনো খুঁটি পেতে তার সাথে বেড়া দিয়ে, বাঁশের বেড়া দিয়ে একদম লম্বা করে তৈরি করা হয়েছে, বেশ বড় একটা ঢালা ঘর, এবং তার উপরে টিনের চাল, আর কর্নারে ভেতরেই ওই বেড়া দিয়েই একটা আলাদা পার্টিশন করে একটা ঘরের মতো করে দিছে, দরজা লাগাই দিছে। তো সেইখানেই তালহা তার মতো এখানে একটা চৌকি, তারপর একটা টেবিল, একটা আলনা, এগুলা রেখে তার রুম বানায় নিছে, এবং সে ঘরের কোন একটা স্টোভ রাখছে, যাতে সে চাইলেই নিজে কিছু বানাইতে পারে, চা টা এগুলো তৈরি করতে পারে। তো যাই হোক, সে মানে যথাসময় তার নানা বাসার থেকে জিনিসপত্র এনে এখানে উঠে গেল, এবং তার বাবাকেও সে খবর দিয়ে দিল লোকজনের মাধ্যমে যে সে উঠে গেছে, এখানে কোনো চিন্তা করতে না। আর এই গোডাউনে তার বাবাকে বলছে যে যত তাড়াতাড়ি পারে যাতে একজন হেল্পার পাঠায়, কেন ওই যে শুনছে ওই লোকের কাছে জায়গাটা সুবিধা না, এবং সে একা থাকলেও এত বড় জায়গায় যদি কিছু চুরি হয়, যদিও এখানে এখন তেমন কোনো মালপত্র নাই, তারপরও মানে কেমন জানি লাগে, কারণ তালহা নিজে ঢুকে দেখছে যে এই বড় বেড়া টেড়া লাগানোর পরে সামনে যে বড় দরজাটা দিছে, ওইটাও একটা কাঠের ফোল্ডিং দরজা আর কি, মানে গ্রামে ওই সময় তো আসলে এত ভালো ওইরকম হইতো না, মানে ফোল্ড করা যেমন শহরে থাকতো না যে দরজাগুলো সুন্দর বা পুরান ঢাকায় গেলে দেখা যায়, ওই টাইপেরই ফোল্ডিং দরজা, মানে কয়েক পাশে ফোল্ড হয়ে এরকম লাগে, আবার টেনে লাগায় দেওয়া যায়। তো সে যখন দেখছে, যখন ঢোকার পরে রাতের বেলা হারিকেনের আলো, এখানে কিন্তু ইলেকট্রিসিটি ছিল না, হ্যাঁ 80-র দশক, তখন ওই জায়গায় ইলেকট্রিসিটি আসে নাই, হারিকেনের আলো মানে একেবারে নিতান্ত কম মনে হয়, এত বড় জায়গাটা, এত বড় একটা গোডাউনের মতো এবং ফাঁকা, হারিকেন নিয়ে ঢুকলে মনে হয় কি সামান্য একটু জায়গা আলো হয়েছে। তো সাথে টর্চ লাইট রাখতে হয়, টর্চ লাইট মেরে হারিকেন নিয়ে তারপর যাইতে হয়, আর তার কাছে কেমন যেন একটু গা ছমছম করে, মানে ওই জায়গাটা দেখছে সে। তো সে যখন ওখানে থাকা শুরু করলো, তো তার বাবাকে বললো যে বলে পাঠাইলো মিস্ত্রিদের দিয়ে, যাতে তার বাবা এখানে হেল্পার পাঠায় তারে। তো বলে সে উঠে গেছে প্রথম দিন, এবং তার সব নিয়ে আসছে নানা বাড়ি থেকে, হারিকেন টারিকেন, তার যা যা জিনিস সব নিয়ে আসছে, উঠছে। তো প্রথম দিন দিনের বেলা তার সাথে ওই যে মিস্ত্রিদের মধ্যে দিয়ে একজন গল্প গুজব করছে, করে তাকে জিজ্ঞেস করছে যে স্যার এখানে থাকবেন, খাইবেন কেমনে কি? কয় যে এখন খামো কেমনে, এখন যে বাজার থেকে খেয়ে দেয় আসময় সেখানে রাতটা থাকুম, আর পরে তো লোক আসবে একজন, ওই দেখি রান্না বাড়া কিছু করবো, ওরে দিয়েই, ওর তো হেল্পার, ওই ঠিক করবে কি করবে। এগুলো বলে মিস্ত্রিদের সাথে কথাবার্তা বলে ওই দিন দুপুরের গল্প শেষ করে তালহা বসে আছে। তখন বিকাল হয়ে গেছে, তখন মানুষজন চলে গেছে তার ওখান থেকে। তো তার কাছে কেমন জানি একটু লাগতেছে, কারণ সারা ঘরটার মধ্যে, পুরো জায়গাটার মধ্যে কেমন জানি বাঁশের গন্ধ,
মানে যে বাঁশের বেড়া দিয়ে বানানো না, বাঁশগুলা তো নতুন করে বেড়া তৈরি করছে, ওগুলার কেমন একটা গন্ধ ঘরের মধ্যে, মানে একদম মানে তার কাছে এটা বিরক্ত লাগতেছে। আর কিচ্ছু করার নেই, খা খা করতেছে। এবং ঠান্ডা তো আরো ঠান্ডাটা বেড়ে গেছে, এবং ওই পাশে তো খোলা প্রান্তর, কবরস্থানের দিক দিয়ে খোলা গাছগাছালি আছে, পেছনের দিকেও অনেক খোলা জায়গা, ডানেও খোলা জায়গা, এবং সে কিন্তু হু হু করে বাতাস এসে জায়গাটা ঠান্ডা করে ফেলতেছে। যদিও বেড়ার মধ্যে তারা ওই সময় কিভাবে তৈরি করতে, প্লাস্টিকের মতো দিয়ে, পলিথিনের মতো দিয়ে দিতে হয়তো, যেটার জন্য বাতাসটা ওইভাবে ঢুকতো না, কিন্তু তারপরও বেশ বাতাস ঢুকতেছে। তো তাহলে চিন্তা করলো রাতের বেলা খবর আছে। তো এর মাঝে সন্ধ্যা হয়ে আসলো। তালহা চিন্তা করলো যে আমি যাই বাজারে যাই, খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে তারপর আসবো, এসে মানে ঢুকে যাই, আর সাথে করে বিস্কিট টিস্কিট কিছু কিনে আনি যাতে রাতে খাওয়া যায়। তো সবকিছু সে প্ল্যান করে সে যখন বের হইতেছে ওই বাসার থেকে বা ওই আড়ত থেকে, তখন অলরেডি প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এই সময় সে হাতে তার ওই যে টর্চ লাইট নিয়ে তালা মেরে বের হয়ে গেল। তো হেঁটে হেঁটে চলে গেল গ্রামের বাজারে, এবং ততক্ষণে অলরেডি সন্ধ্যা। গ্রামের বাজারে যে একটু সেই দোকানপাটে ঘুরলো, বিভিন্ন জিনিসের দাম টাম দেখলো, এবং ব্যবসার আইডিয়া গ্যাদার করার চেষ্টা করলো, বাপের সাথে আলাপ করবে। সেও খুব পরিৎকর্মা ছিল আর কি। তো এরপরে হোটেলে ওখানে খুঁজে সে হোটেলে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়ার পরে সে চিন্তা করলো শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে। তো ভাতের হোটেলে যাওয়ার আগেই তালহা দেখছিল ওই হোটেলের পাশেই একটা সেলুন আছে, মানে হোটেল থেকে একটু ওই পাশেই, এবং সেখানে কয়েকজন মানুষ চুল কাটাচ্ছে। তো সে তখনই ভাবছিল যে আমারও তো চুল কাটা দরকার, তো এই চিন্তা করতেছিল। তো খাওয়ার পর যখন বেরোলো দেখলো শরীরটা কেমন ম্যাচ ম্যাচ লাগতেছে, তো সে ভাবলো যে এখনো তো সময় আছে, কেবল না সন্ধ্যা হয়েছে একটু, মানে রাত হচ্ছে 7টা 7:30 বাজে এরকম। তো যাই গিয়ে ওই সেলুনে চুলটা কাটায় ফেলি আর একটু মাথাটা বানায় নেই, মাথা বানায় তারপরে যাই, এই চিন্তা করতেছে। করতে করতে সে সেলুনের কাছে গিয়ে দেখলো যে ওখানে মানে বন্ধ হওয়ার দশা, মানে মানুষজন চলে গেছে, ওখানে যে খৌরকার আছে সে সব গোছায় ফেলতেছে। তো সে যে বললো যে ভাই আমি একটু চুল কাটাইতে চাই। তো লোকটা অনিচ্ছা সত্ত্বেও বললো আচ্ছা আসেন। আর অন্ধকার তো আসলে, সেখানে তো এতটা আলো নাই তখন। ওই বাজারেও কিন্তু অনেকে জ্বালাইতো হচ্ছে ওই যে জেনারেটর দিয়ে আলো জ্বালাইতো বড় বড় দোকানগুলোতে, আর সেলুনেও এখানে একটা কানেকশন ছিল লাইটের, বাট এই রাতে সব বন্ধ করে দিছে। খাওয়ার হোটেলের পাশে জেনারেটর বন্ধ হয়ে গেছে, তো ওইখানে হ্যারিকেন জ্বালায় তার চুল কাটালো। তো বেশ ভালোই লাগতেছে আসলে, খারাপ লাগতেছে না। তালহা চুল কাটাচ্ছে এবং গল্প করতেছে কৌরকারের সাথে। তো কৌরকার বলতেছে আপনারা তো আগে দেখি না এরকম এরকম। তো বলতেছে যে আমার নানা বাড়ি পাশে, পরিচয় দিল, তার নানার নাম বললো। তো কৌরকার চিনলো। তো বলে এইখানে, বলে যে এই যে আপনাদের এই গ্রামের এইখানে আমার বাবা অনেক জায়গা জমি কিনছে, মানে ব্যবসা ট্যাবসা দিতেছে, এই ঘটনা। তো বললো আচ্ছা আচ্ছা, ওইখানে নতুন একটা বানাইতেছে দেখছি বড় একটা। বলে হ্যাঁ ওই যে আমাদেরই ওইটা, ওখানে গোডাউন, এখানে আমরা ওই ভ্যান তৈরি করবো আর কি, ভ্যানের বডি বানাবো। তো বললো কিন্তু ওই জায়গায় তো ভাই ওই কবরস্থান আছে, বেশ ভয়ের ওই জায়গায়। কিসের কবরস্থান ভয়ের? তো ভাই ওই যে আপনাদের যে গোডাউন বানাইতেছেন এর পাশে কিন্তু কবরস্থানটা অনেক ভয়ের। ওইখানে এটা অনেক পুরনো কবরস্থান, এই গ্রামেরও আগের থেকে ছিল এটা। আমার দাদা জন্ম হয়ে কবরস্থান দেখছে, বেশ অনেক পুরানো। আর ওইখানে অনেক মানে কবর আছে ওইখানে, যে কবরগুলার নাকি মানুষজন ভয় পায়, মানে ওই কবর থেকে দেখে যে মানুষ উঠে আসছে, এরকম এরকম ব্যাপার স্যাপার আছে। তো তালহা হাসে বলে কি বলেন আপনি ভাই, ভয় দেখান আমারে। তো বলে যে না না, আসলে আপনাদের সত্যি কথা বললাম, আমরা যেটা মানি আর কি, এবং ওদিক দিয়ে কিন্তু রাইতে কেউ যায় না। এখন আপনার আব্বা কারখানা দিয়েছে ওখানে, আপনি কি ওইখানেই থাকবেন? তখন বলে যে হ্যাঁ। আপনার সাথে লোক আছে না? তখন বলছে না আমার কাছে লোক নাই, আপাতত আমি একাই থাকবো, তবে লোক আসতেছে 2-1 দিনের মধ্যে। তো তাহলে এগুলো বলার সময় একটু অস্বস্তি ফিল করতেছে, কারণ সে ইনফরমেশন দিতে চায় না ওইখানে যে সে একলা থাকতেছে কিনা, এটা তার কাছে মানে নিরাপদ মনে হয় না মানুষকে জানানো, কারণ এই গ্রামে সে নতুন। তারপরে সে বলে বসছে কথাটা। লোকটা বলে যে আচ্ছা ঠিক আছে ভাই, সাবধানে থাকেন। কারণ তার কাছে মনে হয়েছে কৌরকার লোকটা ভালো, এরকম মনে হয়েছে। বলছে যাক সাবধানে থাকেন ভাই, আমি মনে করি যে জায়গাটা সুবিধার না, আমি মনে করি কি জানে গ্রামের মানুষজন। তো যাই হোক, তাকে চুল টুল কাটার পরে, মাথা ব্যথা বানানোর পর তালহাকে সে বলে যে ঠিক আছে শেষ। তো তালহা তাকে একটা মোটামুটি মানে তার এই চুল কাটার টাকা ছাড়াও একটা সম্মানী আরো বেশি দিয়ে সে ওখান থেকে চলে আসে। তো তালহা যখন বেরিয়েছে দেখতেছে যে বেশ অনেক সময় চলে গেছে আসলে চুল কাটতে, মাথা বানাইতে, এবং সে এই যে গল্প করছে অনেকক্ষণ চলে গেছে, পুরা গ্রামের বাজার ফাঁকা হয়ে গেছে। এবং সেখানে কোনো মানে ওই যে জেনারেটর যে সব দোকানে চলতো, জেনারেটর তো বন্ধ করে দিচ্ছে, আলো নাই, পুরা অন্ধকার জায়গাটা। এবং যাদের কুপি হারিকেন জ্বালাইছিল তারাও নিভাই ফেলছে। তো সে হাঁটা ধরলো।
হেঁটে হেঁটে আসতেছে, রাস্তার মধ্যে চলে আসছে অনেক দূর। তো এসে দেখতেছে যে আকাশে জ্যোৎস্না হয়েছে, বেশ আলো পড়ছে, সুতরাং টর্চ লাইট জ্বালানোর কোনো দরকার নাই। একসময় সে চলে আসলো তাদের সেই রাস্তায়, যে রাস্তা দিয়ে সোজা গিয়ে তাদের যে কারখানা সেখানে। তো হাঁটতে 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 আসতেছে, দূর থেকে অন্যরকম লাগতেছে এবং সেই যে ফাঁকা জায়গায় চলে আসছে এবং একটা জায়গায় সে দেখতেছে বেশ খোলা প্রান্তর, অনেক দূর মতো জায়গা। তো সে দেখে বেশ ভালোই ফিল করতেছে, মনে মনে চিন্তা করতেছে, বাহ, আমার বাপ কিনা ফেলছে এই জায়গা, মানে পুরোটাই তো আমাদের। মানে সে অনেক বৈষয়িক ছিল আর কি তালহা। তো হাঁটতে হাঁটতে তার ফ্যাক্টরিটা দেখা গেল দূর থেকে, তাদের কারখানা দূর থেকে দেখতেছে, বেশ বড় একটা স্থাপনা, বিশাল একটা জায়গা। তো সে চলে আসলো তার কারখানার কাছে। তো এসে দাঁড়ায় আছে দরজার সামনে। তার কাছে বেশ অন্যরকম লাগতেছে। অন্যরকম লাগার কারণ হচ্ছে এই যে কবরস্থান নিয়ে অনেক কিছু শুনছে, সেই কবরস্থানটা কিন্তু তার এই কারখানার পাশেই, এবং ওই জায়গাতে মানে প্রচন্ড স্ট্রং ঝিঝি পোকার শব্দ আসতেছে। আর বেশ শীত, সে নিজে সোয়েটার পরা, তার উপর একটা হাফ সোয়েটার পরছে, আবার শাল জড়াইছে, মাথাটাও সে মানে ঢেকে রাখছে এটার জন্য। তো সে আস্তে করে দরজার তালাটা খুললো, খট করে। তালা ঠান্ডা হয়ে আছে বরফের মতো। তো তালা খোলার পর ভিতরে একটা ক্যাঁচ করে শব্দ হয়ে যে দরজাটা খুলছে, তার কাছে কেমন ভয়ঙ্কর লাগা শুরু করলো, কেন জানি ভয় পাওয়া শুরু করলো তাল্লাহ অনেক। এই যে মানুষের কাছে জিনিসগুলো শুনছে, এটা তার মনে একটা চাপ ফেলছে। আর এছাড়া তার মনে হচ্ছে কি যে ওই ঘরের মধ্যে তার জন্য কেউ অপেক্ষা করতেছে, তার কাছে এরকম লাগতেছে। তো সে টর্চ লাইট ফেলছে ভিতরে, তার টর্চ লাইটের আলো তো এক জায়গায় ফোকাস হয়ে পড়ে। তো ফোকাস হয়ে যে জায়গায় পড়তেছে, আশেপাশে তো অন্ধকার। তো এদিক ওদিক ফার্স্টে দেখলো পুরো জায়গাটা খা খা করতেছে, এবং এত বড় একটা মানে ঘর, মানে কারখানা, ওইখানে মনে করেন যে প্রায় 100টা বা 50টা ভ্যান রাখা যাবে, এরকম বড়, মানে দুই পাশে এরকম। তো এর মধ্যে মানে এখান থেকে তার যে রুমটা করছে সেটার মনে হচ্ছে একদম ছোট এখান থেকে, মানে এত দূরে। তো সে ঢুকে দরজাটাকে আবার টেনে লাগাইলো। লাগানোর পরে আরো মানে অসহায় লাগতেছে কেমন জানি, তার কাছে মনে হচ্ছে সে কোনো একটা ফাঁদে পড়ছে। তো যাই হোক, সে টর্চ লাইট মেরে মেরে হেঁটে আসতেছে, বড় ওয়্যার হাউসের মতো আর কি। আর এই যে বাঁশের এই গন্ধটা একদম মানে অ্যানোয়িং লাগতেছে তার কাছে। এর মধ্যে বুঝতে পারতেছে যে শীতটা আরো পড়বে, আর টিনের চাল তো উপরে ঠান্ডাতে ঘেমে যাচ্ছে। তো হাঁটতে হাঁটতে সে একসময় আসলো তার রুমের কাছে, রুমটা খুলে ভিতরে ঢুকলো। রুম খুলে ঢোকার পরে একটু মনে হলো যে স্বস্তি পেলো, মানে একটা ছোট্ট, মানে এত বড় একটা খোলা জায়গার থেকে একটা ছোট্ট জায়গার মধ্যে সে ঢুকছে। রুমের মধ্যে ঢোকার পর একটা স্বস্তি পেলো। স্বস্তি পাওয়ার পর সে তার ফ্ল্যাশ লাইট মানে রেখে হারিকেন জ্বালায় বসলো। একটু আলো হয়েছে, তার কাছে একটু শান্তি। লেপটাকে মেলে ফেললো যে লেপের মধ্যে ঢুকে যাবে। আর সে একটা ট্রানজিস্টার নিয়ে আসছিল। ট্রানজিস্টার বলতে একটা 2-in-1 যেটাকে বলে, ক্যাসেট এবং রেডিও। সেটা সে নিয়ে আসছিল, তার নানার বাড়িতে রাখা ছিল তাদের। তো সেখানে সে ক্যাসেট, অডিও ক্যাসেট, সেটা সে তার পছন্দের ক্যাসেট, সেটা লাগায়, ব্যাটারি লাগানো ভিতরে। তো ব্যাটারি লাগায় সে প্লে করলো। রাতের বেলা আসলে রেক্রিয়েশন বলতে তখনকার মানুষের তেমন কিছু ছিল না, আরো গ্রাম তো এরকমই। তো গান শুনতেছে বেশ সাউন্ড দিয়ে, তার ভালো লাগতেছে। ঠান্ডা ঠান্ডা লেপের মধ্যে ঢুকে সে গান শুনতেছে, তার ভালো লাগতেছে, এবং মোটামুটি সাউন্ডটা সে দিয়েই রাখছে, ভালোই সাউন্ড দিছে এখানে, এবং বেশ এনজয় করতেছে। এর মধ্যে সে তার মানে পছন্দের বই বের করে পড়তেছে হারিকেনটার আলোতে। আর তালহার একটু স্বভাব ছিল একটু রাত জেগে থাকতো সে। তো এরকম সময় হঠাৎ দ্রিম করে তাদের টিনের চালে কিছু একটা এসে পড়লো, মানে খুব জোরে দ্রিম করে পড়লো। তো তালহা কেঁপে উঠছে ভয়ে, এটা কি পড়লো। তারপর একাধিকবার দ্রিম 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 শব্দ হইতেছে তাদের টিনের চালে, এবং একটু পর তার বেড়ার মধ্যে এসে লাগতেছে। মনে হইতেছে যে মানে বড় বড় মানে ইট বা ঢেলা কেউ উড়ায় মারতেছে। তো এগুলো এসে তার বেড়ার মধ্যে লাগতেছে, টিনের চালে লাগতেছে, তার জানালার মধ্যে এসে পড়লো। তার একটা জানালা ছিল এক পাশে, সে জানালা রাখছিল খুলতে, কিন্তু ওই জানালা সে ভয়ে খুলবে না, সে চিন্তাই করে নিয়েছিল, কারণ জানালাটা হচ্ছে ঠিক কবরস্থানের দিকে মুখ করা। জানালার মধ্যেও লাগলো। এরকম একাধিক ধাপ ধাপ ধুম ধাম পড়া শুরু করছে, মানে ইটের বৃষ্টির মতো, একদম পুরা মনে হচ্ছে মাটির ঢেলার বৃষ্টি হইতেছে তার এখানে। তো তালহা তাড়াতাড়ি ভয় পেয়ে সে প্রথম তার ক্যাসেটটা বন্ধ করে দিছে, অডিও ক্যাসেটটা স্টপ করে দিছে। তো গান বন্ধ হওয়ার কিছুক্ষণ পরেই আস্তে করে কমে গেল ঢিলটা, ধুমধাম করে পড়তেছিল, আবার মানে ওই যে দুই একটা ছোট ছোট পড়ে থেমে গেল ঢিলটা। তো তালহা চিন্তা করলো ঘটনা কি, এটা কি গানের জন্য হলো। তো সে আবার কিছুক্ষণ ওয়েট করে, ভয় কিন্তু বুক কাঁপতেছে, আবার সে প্লে দিল। গানটা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে আবার শুরু হইলো এরকম ঢিলের বৃষ্টি, ধুম ধাম এসে লাগতেছে। তো সাথে সাথে সে গান বন্ধ করে দিল। গান বন্ধ করার পর আবার কিন্তু তার সেই ঢিলের বৃষ্টিটা মানে থেমে গেছে। তো তালহা বুঝলো যে সেই গান চালানোর জন্য এটা হচ্ছে। তখন তার মনে উকি দিচ্ছে যে আসলে কি এখানে ভয়ের কোনো ব্যাপার স্যাপার আছে এরকম।
তো সে চিন্তা করতে করতে চিন্তা করলো, না, এই জেগে থাকাটা উচিত না, আমি ঘুমানোর চেষ্টা করি। এটা চিন্তা করে সে চুপচাপ ওই ক্যাসেট প্লেয়ারটাকে বন্ধ করে একপাশে রাখছে, রেখে হ্যারিকেনটাকে কমাই দিছে, বন্ধ করে নাই, একদম কমাই দিয়ে সে তার বিছানার নিচে রাখলো, যাতে হালকা একটা আলো ছড়ায়, বাট রুমটা অন্ধকার থাকে। লেপ মুড়ি দিয়ে সে শুয়ে পড়লো। লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়ছে, তার ঘুম চলে আসছে, মানে চোখে ঘুম চলে আসছে, কারণ হাঁটা চলা করছে, এত দূর গেছে আসছে। হঠাৎ করে তার মনে হলো তার যে এই যে পুরো ভিতরের যে কারখানাটা, এটার মধ্যে কেউ দাপাদাপি করতেছে, মানে লাফালাফি, দৌড়াদৌড়ি, এরকম শব্দ পাচ্ছে সে। পুরোপুরি মনে হচ্ছে যে কোলাহল টাইপের। এবং এক পর্যায়ে মনে হলো কেউ কথা বলতেছে, দৌড়াদৌড়ি, যেন ফুটবল খেললে যেরকম করে গ্রামের ছেলেপেলেরা, সেরকম একটা ভাব মনে হচ্ছে যে ফুটবল খেলার মতো সাউন্ড করছে, দৌড়াদৌড়ি এবং ধূপতাপ তুপতাপ মাটির মধ্যে শব্দ পাচ্ছে। একটু পর মনে হলো কেউ কিছু বললো ওদের মধ্যেই, কথাবার্তা বলে কোন একটা সলা পরামর্শ হলো। সেই কিন্তু এখান থেকে কান দিয়ে শুনতেছে, কেন নিশুতি রাত তো। এরপর আস্তে আস্তে সে শুনলো যে এই কথাগুলা ফিসফিস করতে করতে তার যে দরজাটা বেড়া, ওইটার কাছে চলে আসছে, মানে তার রুমের দরজার কাছাকাছি চলে আসছে। মানে শব্দটা মনে হইতেছে কথা বলতে বলতে ফিসফিস করতে করতে তার রুমের দরজার কাছে আসতেছে, সলা পরামর্শ করতে করতে কয়েকজন। এর মধ্যে হালকা হালকা হাসির শব্দ আছে, মনে হচ্ছে খুব মজা পেয়ে হাসতেছে কেউ, খেক 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 খেক। তো তালহা চিন্তা করলো, আমি একটা বড় বোকা, আমি সেলুনের লোকটারে কেন বললাম যে আমি এখানে একা থাকবো? নিশ্চয়ই এই লোক কোন একটা ফন্দি ফিকির করে, গ্রামে তো এটা হয়, আমারে ভয় দেখানোর চেষ্টা করতেছে, বা কোন একটা ব্যাপার তো আছেই। এবং অনেকে গ্রামে এরকম করে, নতুন মানুষ সেটেল হইতে দিতে চায় না। তো সে আবার একটু মনে মনে একটু নিজেরে ভাবলো বোকা, আবার সে রাগও ফিল করলো। তো সে চিন্তা করতেছে সে কি করবে। হঠাৎ তার মনে হলো যে তার বিছানার নিচে শাবল আছে একটা, ওই যে মিস্ত্রিরা কাজ করছে শাবল রাখছে। তো সে আস্তে করে বিছানা থেকে একটু গড়ায় সাইডে গিয়ে হাত দিয়ে ফিল করার চেষ্টা করলো, দেখলো শাবলটা আছে। শাবলটাকে সে টেনে সামনে রাখলো, তার চোখের সামনে রাখলো, চাইলেই যাতে সে বের করতে পারে, লোহার শাবল আর কি। এই সময় সে ওই কণ্ঠগুলো শুনতেছে, হালকা হালকা হাসি, এরকম করতে করতে তার গেটের কাছে। এবং তারপর সে শুনলো তার রুমের যে দরজাটা, কাঠের দরজাটা, ওইটার মধ্যে কেউ ধাক্কা দিচ্ছে, খড়খড় করে তার ওই যে ওটা যে লাগাইছে যে খিড়কিটা, সেটা নড়তেছে এরকম। খুব ভয় পেয়েছে আসলে, তালহা প্রচন্ড ভয় পেয়ে গেছে। চিন্তা হচ্ছে কে এটা। আরেকবার তার মনে হলো যে ওই সেলুনের লোক লোকজন এনে। তো চিন্তা করলো বাইরে ঢুকছে কেমনে, আমি তো বাইরের দরজাটাকে ভিতরে ঢুকে লাগাই দিছি, আবার তালাটা ভিতর দিয়ে মেরে দিছি, ঢুকলো কেমনে। পরে চিন্তা করলো বেড়া কেটে ঢুকছে নাকি শীত কেটে ঢুকছে নাকি চোর। এগুলো ভাবতে ভাবতে হঠাৎ সে জোরে একটা চিৎকার দিল, ওই কে রে, এরকম করে একটা চিৎকার দিল। এটা বলার সাথে সাথে সে এমন একটা হাসির শব্দ শুনলো দরজার ওই পাশে, যেটা শুনে তার ভয়ে পিলা চমকায় গেল। কারণ এইরকম হাসি সাধারণত কোনো মানুষের কণ্ঠ দিয়ে বেরোতে পারে না। এত হাস্যকর, হাস্যকর না, কণ্ঠটা এরকম অনেকটা পুরুষ মানুষ যদি নারীর মতো কণ্ঠ করে জোরে হিহি করে হেসে উঠে, কাইন্ড অফ লাইক দ্যাট। তো সে ভয় পেয়ে গেছে, জমে গেছে তালহা ভয়ে। এবং হাসির কণ্ঠটা এমন ছিল যে দরজার ওই পাশ থেকে মনে হচ্ছে হাসিটা তার ঘরের মধ্যে এসে কেউ হাসছে। তো তালহা একই সাথে ভয় পেয়েছে এবং ভয়ে তার রাগ উঠে গেছে। সে লাফ দিয়ে খাটের থেকে পড়ে শাবলটা নিয়ে সে দৌড়ায় যে দরজার খিড়কিটা খুলে ফেলছে, যে তার চিটকেনি ছিল আর কি, হুড়কো যেটাকে বলে, সেই হুড়কোটা খুলে ফেলছে। খুলে দরজা ফাঁক করে বাইরে দাঁড়াইছে শাবল হাতে নিয়ে, তো লোহার শাবল একদম। তো দরজা খোলার পর দেখতেছে কেউ নাই, ঠান্ডা বাতাস, এবং সে বুঝতেছে ঘরটা অন্ধকার, কোনো মানুষের প্রেজেন্স দেখতেছে না সে। তো সে তাড়াতাড়ি তার যে ওই যে হ্যারিকেন কমায় রাখছিল, দ্রুত এক হাত দিয়ে হ্যারিকেনটা নিয়ে সে হ্যারিকেনটা বাড়াই দিয়ে সামনে মেলে ধরলো। হ্যারিকেনের যতটুকু আলো ছড়ায় গেছে, সেখানে সে দেখতেছে পুরা যে তার এই যে পুরা কারখানাটা, পুরা ফাঁকা জায়গাটা, একটা বড় ওয়্যার হাউসের মতো। এইখানে কেউ নাই, ওই যে এক জায়গায় কিছু জিনিসপত্র টাল করে রাখছিল মিস্ত্রিরা, ওইটা আছে, পুরা জায়গাটা ফাঁকা। কিন্তু তার না প্রচন্ড ভয় লাগা শুরু করলো, মনে হলো অদৃশ্য ভাবে কেউ দেখতেছে তাকে, এরকম লাগতেছে তালহার কাছে। এবং তালহা প্রচন্ড ভয় পেয়েছে, এবং এই দরজা খোলার পর কাউকে না পেয়ে তো সে তাড়াতাড়ি দরজাটা আবার লাগাই দিল। দরজাটা লাগানোর সাথে সাথে দরজার ওই পাশ থেকে সে হাসির শব্দ শুনলো। এইবার তালহার আসলে একবারে আত্মা উড়ে গেছে, তার আসলে কিছু করার নাই। সে এক লাফ দিয়ে বিছানায় উঠছে, হারিকেন ওইভাবে জ্বালায় রেখেই লেপের তলে ঢুকে সে মনে মনে যতটুকু দোয়া দরুদ পারে সেগুলো পড়া শুরু করলো, পড়তেছে মনে মনে। এখন পড়তে পড়তে খুব বেশি জানতো না তালহা, খুব রিলিজিয়াস প্র্যাকটিস খুব বেশি করতোই না সে প্রায়। এখন সে ভয় এটা করতেছে, তার মনে ভয় লাগছে। এখন সে মনে হচ্ছে যে তার দরজার ওই পাশে, তার ওই বেড়ার ওই পাশে ফিসফিস করে
এখনো কেউ কথাবার্তা বলতেছে এরকম লাগতেছে। তো সে এক সময় ভয়ে কাইন্ড অফ জমে গিয়ে ঘুমাই গেল, মানে অথবা বেহুশ হয়ে গেছে কিছু একটা আর কি, তার ওই সময় আর ছিল না, সেন্স ছিল না, তো ঘুমাই গেছে। অনেকক্ষণ পর তালহার ঘুম ভাঙছে অনেক ঠান্ডায়, প্রচন্ড শীত লাগতেছে তার, মানে একদম মানে কাঁপুনি উঠে যাচ্ছে, মনে হচ্ছে ঠান্ডা বাতাস তার উপর দিয়ে হৈ হুই করে যাচ্ছে, হু হু করে বয়ে যেতেছে তার উপর দিয়ে ঠান্ডা বাতাস। সে চোখ মেলে সে মানে অবাক হয়ে গেল যে সে একটা খোলা জায়গায় শোয়া, এবং সে হাতটাকে টানার চেষ্টা করলো, মানে দুই হাত সরানোর চেষ্টা করলো, তার দুই হাত মেলা ছিল। তো ভয়ে তার বুক মানে একদম কেঁপে গেল, সে বুঝতে পারলো তার দুই হাত কেউ চেপে ধরে রাখছে। তো কোনো মতে মাথা ঘুরায় সে দেখলো সে একটা জায়গায় শোয়া, খোলা জায়গায়, তার দুই পাশে দুইটা কবর, মানে বোঝা যাচ্ছে দুইটা কবর পুরনো, সেটা দাগ দেওয়া। সে কবরের ওখান থেকে মনে হচ্ছে দুইটা হাত বের হয়েছে, দুই পাশের দুই কবর থেকে দুইটা হাত বের হয়ে তার দুইটা হাত চেপে ধরে রাখছে মাটির সাথে, আর তার দুইটা পা অন্য দুইটা কবর থেকেও চেপে ধরে রাখছে, মানে তাকে মাটির সাথে আটকায় রাখছে চারটা কবর থেকে, এবং তাকে এইভাবে করে মাটির সাথে শোয়ায় রাখছে। ঠান্ডা বাতাস হু হু করে বয়ে যাচ্ছে তার উপরে। তো এই ঠান্ডায় আর ভয়ে মানে তালহা আসলে কিছুই চিন্তা করতে পারতেছে না। এরকম সময় সে শুনলো খট 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 করে শব্দ হচ্ছে। কিসের শব্দ? সে প্রচন্ড ভয় পেল। সে মাথাটাকে কোনো মতো তাকায় দেখলো, মানে আবছা আলো আধারিতে, আকাশে কিন্তু চাঁদ নাই, চাঁদ ঢাকা এবং কুয়াশায় ঢাকা, চারিপাশে দূরে দেখা যাচ্ছে না। সে দেখতেছে একটা অবয়ব লাঠি হাতে, মনে হইতেছে কোনো কেউ এগোয়ে আসতেছে, মানে বয়স্ক মানুষ যেমন একটু মানে একটু কুজা হয়ে হাটে লাঠি ভর দিয়ে সেরকম কেউ এগোয়ে আসতেছে। এবং তার কাছে মনে হলো যে মানুষটার হাতে একটা লণ্ঠন আছে। মানে প্রচন্ড ভয়ে তালহা একদম মানে ফ্রিজ হয়ে গেছে। এবং সে সবচেয়ে আশ্চর্য ব্যাপার, এই কুয়াশার মধ্যে দেখতে পাচ্ছে দূরে, মানে সে বুঝতে পারছে সে কবরস্থানে কোনো একটা জায়গায় শুয়ে আছে, এবং দূরে তাদের যে কারখানা সেটা দেখা যাচ্ছে, সেটার অবয়ব। তার মানে এটা রিয়েলিটি, এটাই না, মানে সে ভাবতেছে আমি স্বপ্ন দেখতেছি, কিন্তু তার হাত যে চেপে ধরে রাখছে কবরের ভিতর থেকে হাতগুলা সে বুঝতে পারতেছে, এবং ঠান্ডা হাত, বরফের মতো। দেখতেছে যে ওই অবয়বটা কাছে আসতেছে, লণ্ঠন, কিন্তু লণ্ঠন হাতে যে অবয়বটা আসছে এটাকে পুরোপুরি স্পষ্ট দেখা যাচ্ছে না। আবছা আলোতে লোকটার হাতে একটা লণ্ঠনের মতো আছে, সেটাতে সে বুঝতে পারলো এইটা একটা বৃদ্ধ মানুষ, এবং তার মুখে দাঁড়িয়ে আছে, চোখগুলো জলজল করতেছে। তো তারে বলতেছে, হাতটা উঁচা করছে, এরকম উঁচা করে সে একটা ক্ষণক্ষণে গলা শুন, সেই ক্ষণক্ষণে গলা তাকে বলতেছে, এইখানে সবাই শান্তিতে ঘুমায়, এখানকার শান্তি নষ্ট করলে তোর শান্তিও নষ্ট হবে, বুঝছিস? যা, আজকে ছেড়ে দিলাম। এটা বলে আবার খটখট খটখট শব্দ করে ওখান থেকে চলে গেল। সে দেখতেছে যে ওই লোকটা চলে যাচ্ছে, আর এক সময় সে ফিল করলো যে তার হাত পায়ের যে তাকে ধরে রাখছিল ওইটা ছেড়ে দিছে কেউ। কিন্তু ততক্ষণে আসলে তালহার আর সেন্স নাই, সে ওখানেই জ্ঞান হারাইছে। পরে যখন তালহার জ্ঞান ফিরছে, তখন সে দেখতেছে যে সে আসলে কবরস্থানের মধ্যেই পড়ে আছে, এবং রোদ উঠছে, তখন বেশ চনমনে একটা রোদ উঠছে শীতের সময়। এই রোদটা মন্দ লাগতেছে না তার, মানে এত ঠান্ডায় জমে গেছিল যে রোদটা ভালো লাগতেছে তার। সে সারা শরীরে ওঠার শক্তি পাচ্ছে না, অনেক কষ্টে সে ওখান থেকে উঠে বসলো। উঠে বসে তাকায় দেখতেছে যে তার পাশে যে কবরগুলা, সে দেখতেছে অনেক পুরনো কবর, এবং সেই কবরের মধ্যে কোনো মানে নাই যে এখান থেকে কোনো হাত পা বের হইতে পারে, এরকম কোনো ব্যবস্থা নেই। পুরনো কবর, একদম মাটি টাটি শুকনা, এরকম পায়ের কাছের গুলো দেখলো সে। কিন্তু সে অবাক হয়ে গেল নিজের হাত দেখে, তার যে কবজির উপরের জায়গাটা, ওই জায়গা মনে হচ্ছে লাল হয়ে আছে, কেউ যদি চেপে ধরে রাখে থাকে এরকম। এবং সে এখন টাচ করে ব্যথা পেল, পায়ের জায়গায় সে টাচ করলো, পায়েও মনে হচ্ছে একই রকম অবস্থা। অনেক কষ্ট উঠলো, খুব দুর্বল লাগতেছে। টলতে টলতে সে হেঁটে যাচ্ছে কবরস্থানের ভিতর দিয়ে। তো এক সময় সে গেটের কাছে আসলো, মানে কবরস্থানে যেখান দিয়ে ঢুকে আর কি, ওই ঢোকার রাস্তাটা, ওইটার মধ্যেও মানে পুরনো জরা জীর্ণ একটা ওই যে বেড়ার মতো গেট, ওইটার কাছে এসে দেখলো একটা বৃদ্ধ লোক দাঁড়ায় আছে। একটা বৃদ্ধ লোক দাঁড়ায় আছে, এবং সেই লোকটা তার দিকে তাকায় আছে, হাতে একটা লাঠি, এবং মাথার মধ্যে একটা গামছার মতো পেঁচানো, একেবারে সাদা তুষার শুভ্র দাড়ি, এবং বেশ মানে একটা পাঞ্জাবি পরা, অনেক পুরনো পাঞ্জাবি, এবং সেটার বোঝা যাচ্ছে যে অনেক পুরনো হয়ে গেছে। লুঙ্গি যেটা পরা সেটাও অনেক পুরনো। এই বৃদ্ধ লোকটাকে দেখে তালহা অনেক ভয় পেল, কারণ তার সে বুঝলো যে এই লোকটাকেই সে রাতের বেলা দেখছে। তো ভয়ে সে দৌড় দিতে যাচ্ছিল। লোকটা বলতেছে, এই যে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যায়েন না, কোথাও যায়েন না। সে কণ্ঠটা শুনে সে বুঝতে পারতেছে রাতের লোকটার কণ্ঠ। তো তালহা
কেন যেন দৌড়াইতে পারতেছে না, তার ইচ্ছা করতেছে দৌড়ায় পলা যেতে এখান থেকে। দিনের আলোতে যদিও লোকটাকে সেরকম লাগতেছে না। তো লোকটা কাছায় আসলো তালহার দিকে, এসে তালহার হাত ধরলো, হাতটা চেপে ধরছে তালহার, এবং তালহা বুঝলো যে তার যেখানে ব্যথা ছিল দাগ দাগ সেই জায়গায় চেপে ধরছে লোকটা। কিন্তু এই লোকটার হাত অনেক মোলায়েম, মানে স্পর্শটা মনে হচ্ছে যে অনেক মানে পবিত্র টাইপের স্পর্শ। তো লোকটা বলতেছে যে আপনি ঘাবড়েন না, ভয় পেন না, আপনি যাকে ভাবছেন আমি সে না, সে হলো এখানকার রাতের মুরব্বী, দেখাশোনা করে, আমার মতো হয়েই আসে মানুষের কাছে, আর আমি এই কবরস্থানে দেখাশোনা করি। আমার আরো আগে আসা উচিত ছিল আপনার কাছে, আপনার বাবা সম্ভবত এই জায়গাটা কিনছে, এখানে আপনাদের কারখানা দিছেন, তো এখানে যে থাকবেন তার আগে এখানে আপনার কিছু জানা উচিত ছিল কবরস্থান সম্বন্ধে, আপনি জানেন না, আর আমিও আসি নাই, আমার উচিত ছিল আসা। তো তালহার কাছে মনে হইতেছে যে লোকটা একটা সাধারণ মানুষ না। তালহা চুপ করে আছে, তার মুখ দিয়ে কথা জুটতেছে না। তো লোকটা বললো যে আসেন বাবা, আপনি এখানে নিজের ইচ্ছায় গেছেন না আপনাকে নিয়ে গেছে এখান থেকে, বলেন তো। তো তালহা আস্তে আস্তে তখন বলতেছে যে আমার নিয়ে গেছে। তো লোকটা তখন বললো, আহা, কাজটা ঠিক করে নেই, এইভাবে কেন নিয়ে গেল আপনারে? আচ্ছা আসেন, আপনি আমার সাথে আসেন, আপনার এগিয়ে দিই বলে তাকে নিয়ে লোকটা হাঁটা শুরু করলো, এবং দেখলো যে সেই বৃদ্ধ মানুষ লাঠি টকটক করে হেঁটে যাচ্ছে, এবং হাঁটতে হাঁটতে ঠিক তাদের কারখানার দরজার সামনে গেল। তো তালহা যে দেখতেছে যে তাদের কারখানার দরজা বন্ধ, মানে এটাই হওয়ার কথা, সে তো বন্ধ করেই মানে ওখানে ভিতরে ঘুমাইছিল। তারপর দেখলো যে লোকটা দরজাটা আস্তে করে ধাক্কা দিল। তো ধাক্কা দেওয়ার সাথে সাথেই দরজাটা খুলে গেল, তাদের ওই যে ভাঁজ করা দরজাটা খুলে ভিতর দিকে মানে এরকম খুলে গেল। তো তালহা অবাক হলো যে কিভাবে, সে কিন্তু ভেতর থেকে তালাও দিছিল। তো লোকটা তালহাকে বলল যে আপনাদের জায়গা, ঢুকেন আপনি। তো তালহা ভিতরে গেল, ভিতরে গিয়ে লোকটা বলতেছে আমি কি আসতে পারি? তো হ্যাঁ হ্যাঁ আসেন। তালহা বললো আসেন আসেন। তো লোকটা ঢুকলো, ঢুকে তালহা দেখতেছে যে তার যে তালা, ওই তালাটা খুলে পড়ে আছে পাশে, মানে ওই যে মাটির মধ্যে পড়ে আছে তালাটা, খুব অবাক, খোলা। এবং সেই সময়কার তালা কিন্তু একটু অন্যরকম ছিল, মানে এই কালো রঙের একদম কুচকুচে তালা। তো সেটা এরকম খোলা টিপ তালা আর কি, পড়ে আছে পাশে। তো যাই হোক, তালহা অবাক হয়েছে, সে বুঝতে পারলো না তালা কিভাবে খুললো এখানে। তো সে হেঁটে মানে সামনের দিকে গেল, লোকটাকে বললো যে আসেন চাচা, চাচা বলি আপনারা আসেন। তো লোকটাও আসলো পিছনে। তো এসে তার রুমের মধ্যে সে দেখলো যে তার রুমের দরজাটাও খোলা, তার রুমের দরজা মানে হাট করে খোলা। এবং ভিতরে ঢোকার পর দেখতেছে যে হ্যাঁ, তার টেবিলের মধ্যে তার সেই চাবি আছে, সব আছে, কিন্তু তার ক্যাসেট প্লেয়ারটা সেটা মাটিতে পড়ে আছে। ওইটা দুই টুকরা, মানে পেছনের অংশ সামনের অংশ আলাদা হয়ে গেছে, ভেতরের ব্যাটারিগুলা খুলে পড়ে রয়েছে ফ্লোরে। তো মানে বাজে অবস্থা। তো তালহার কাছে এটা দেখে মানে খুব শক লাগলো, কারণ তার খুব শখের একটা জিনিস, এত এক্সপেন্সিভ। সে তাড়াতাড়ি ওইটাতে তুললো। তো তারপর তুলে তাকাইলো লোকটার দিকে, দেখা যায় যে বৃদ্ধ দাঁড়ায় আছে তখনও দরজার কাছে, এবং তার সাথে চোখাচোখি হইলো লোকটার। চোখটা কেমন জানি একটু অন্যরকম, স্বাভাবিক মানুষের মতো না। তো লোকটা বলতেছে যে এই কারণেই কিন্তু আপনাকে তুলে নিয়ে গেছে, এইভাবে নেওয়ার কথা না, আপনি এখানে গান শুনছিলেন, গান বাজাইছিলেন। তো বলে যে হ্যাঁ, আমি গান বাজাইছিলাম রাত্রে। তো লোকটা বলতেছে এটা গান বাজনার জায়গা না গো বাবা, এখানে অনেক পুরানো মানুষ থাকে, অনেক পুরানো মানুষ ঘুমায়, তাদের বিরক্ত করা ঠিক না। আচ্ছা, আপনি থাকলে আর গান বাজায়েন না, আপনারা জানি আর কেউ নিয়ে না যায়, এটা আমি দেখবো। আর আমার উচিত ছিল আগে এসে আপনার সাথে দেখা করা, এটা আমি করি নাই। যাও, থাকেন, কোনো অসুবিধা নাই, আপনারা আর কেউ কিছু করবো না। আর দোয়া দরুদ পড়েন, যখন এখানে থাকবেন দোয়া দরুদ পড়েন, গান বাজনা শুনেন না। তো তালহা একটু মানে অস্বস্তি ফিল করলো, ভয় পেলো। সে বললো যে মুরব্বী, আমি হয়তো এখানে নাও থাকতে পারি এখন। আর বলে না, আপনারা কিছু হইতো না, আপনারা তো মালিক, ক্রয় সূত্রে মালিক না এখানে, এই জায়গার মালিক আপনারা। আপনার সাথে অন্যায় হয়েছে, কেন করছে এইটা আমি দেখবো, আমি বিচার করবো এটার, থাকেন। আর রায়তের মুরব্বী আপনারা দেখছে, তার রাগ লাগছে আপনার উপর অনেক, আমিও তার সাথেও কথা বলবো, থাকেন, অসুবিধা নেই। তো এই বলে বৃদ্ধ হেঁটে আর কোনো কথা বললো না, সে হেঁটে সোজা বের হয়ে গেল। সে কিছুক্ষণ শুনলো যে বৃদ্ধর লাঠির আওয়াজ, এবং তারপর বৃদ্ধ চলে গেছে ওখান থেকে। তো তাহলে ভয় লাগতেছিল, সে খুব ভেবেছে, রাতের ঘটনা তার মনে পড়লো যে কি হয়েছে। সে তাড়াতাড়ি তার জিনিসপত্র প্যাক করে সে ওখান থেকে তাড়াতাড়ি মানে যতটুকু যা পারছে প্যাক করে সে বের হয়ে গেছে, তালা মেরে আবার। তো বের হয়ে দ্রুত সে তার নানা বাড়িতে চলে গেল। তো সেখানে যে সে তার নানা বাড়িতে বললো তার সাথে কি হয়েছে। তো তার নানা নানি তো খুব টেনশনে পড়লো। তার মামা সেখান থেকে হুজুর নিয়ে আসলো, এনে ওকে ঝাড়াইলো।
তালহাকে ঝাড়ানোর পরে সেই হুজুর বললেন যে আসলে ওই জায়গার এই কবরস্থানটা এটা অনেক পুরানো কবরস্থান, ওই গ্রামের সবাই জানে ওইটার কথা, ওইটা অনেক পুরানো, অনেক অনেক মানে অনেক বছর আগে, ওই গ্রাম হওয়ার আগের থেকে ওখানে আছে। পাশের গ্রামের মানুষজন এসে এখানে কবর দিত, অনেক নাম করা মানুষের কবর আছে ওইখানে। এবং ওই জায়গাটা একটু অন্যরকম, ওখানে সবাই বিশ্বাস করে ওইখানে জিনরা আছে এবং জিনদেরও কবর টবর আছে ওইখানে। আর ওখানে পাহারা দেয়। ওই যে মুরব্বীর কথা বলছে, ওই মুরব্বীর তো মানুষ দেখতে পায় না সহজে। তালহা কিভাবে দেখলো? তো সেই হুজুর বলতেছে যে তালহা কিভাবে দেখলো, ওই যে মুরব্বী সকালে এসে যে ওকে নিয়ে আসছে, উনিও কিন্তু সবাই জানে যে ওইটা একটা জিন, ওটা মানুষ না। সে ওখানে পাহারা দেয়। এবং একই রকম আরেকটা আছে রাত্রে বেলা, ওই ওই বৃদ্ধকেই অনেকে দেখে রাতের বেলা, সারা রকম তার চোখ জল জল করে, সে ওখানে ঘুরে ওই রাতে পাহারা দেয়। তো যেই দুইজনকেই দেখছে তালহা, দুইজনই জিন ছিল। তো যাই হোক, তালহা হয়তো ওই যে গান বাজাইছিল ওইখানে এবং ওদের সমস্যা হয়েছে, এই কারণে তালহার সাথে এরকম করছে। তো এখন মনে হয় আর করবে না, ওরকম কিছু হবে না তার সাথে। তো হুজুর এটা বলে, তারপরও তালহাকে ঝেড়ে দেয়, পড়া পানি টানি দেয়, আর বলে যে ওখানে যদি থাকতে চায় তাহলে থাকতে পারে, তবে মানুষ নিয়েই থাকা ভালো। আর এই গান টান যেন না বাজায়, আর ওখানে যদি কোনো মিস্ত্রি থাকে তারা জানি উল্টাপাল্টা কাজ না করে। ওই যে বলছে যে অন্য মিস্ত্রিরে উঠাই নিয়ে গেছিল, ওই মিস্ত্রিও মনে হয় ওখানে উল্টা সিধা করছিল কিছু। তো যাই হোক, পরবর্তীতে ওই তালহা তার নানা বাড়ির থেকে ওখানে হুজুরদের নিয়ে আসে, ওখানে দোয়া একটা আয়োজন করে তাদের কারখানাতে, কারণ এটা ওপেন করার পরে তারা এখানে কিন্তু কোনো দোয়া দরুদ পাঠ করে নাই। তো জায়গাটা দোয়া দরুদ পাঠ করে, তালহার নানাও আসে, এসে ওখানে করে বলে যে তুই যদি থাকতে চাস তাহলে আমি লোক দিয়ে দিই। তো তালহা বলে যে ঠিক আছে থাকবো, কারণ তার বাপের জায়গা তো, সে এটা ছাড়তে চায় না। তো তখন তারা ওখানে তালহাদের ওইখানে ওই নানা বাড়ির থেকে লোক নিয়ে আসে, তার বাবা লোক পাঠানোর আগেই, এবং তারা সহ সেখানে থাকে। তো তালহা পরবর্তীতে তাদের এই ফ্যাক্টরি হয়েছিল এবং সবাইকে সে স্ট্রিক্টলি বলে দিছিল যে ওই কবরস্থানের ব্যাপারে খুব সিরিয়াস, এখানে গান টান বাজান যাবে না, বা উল্টাপাল্টা যদি বাথরুমে যেতে হয়, যাই করতে হয় সাবধান। ওখানে অবশ্য তারা ওই কারখানার পেছনেই বাথরুম তৈরি করছিল সাইডে, তারপরও বলছে যে সাবধান, এলোমেলো ওই যে হেঁটে যে এদিক ওদিক বসে যাওয়া যাবে না, বিভিন্ন রকমের ইনস্ট্রাকশন দিয়ে দিছিল। আর ওইভাবেই তারা চলতো, অনেক বছর সেখানে ওইভাবে চলছে। তো তালহাদের সেই ফ্যাক্টরি পরে ওখানে উঠে গেছে, তারা অনেক অন্যরকম হয়ে গেছে ওই জায়গা এখন। সেখানে এখন তাদের বিশাল রড সিমেন্টের আছে, আড়ত আছে ওইখানে। তো সেই জায়গায় এখনো ওরকম আছে, বাট ওইটা ডিফারেন্ট, এখন রড সিমেন্টের মানে আড়ত ওই জায়গায় বিশাল। আর কবরস্থান এখনো আছে। তো এটাই হচ্ছে তালহার ঘটনা, যেটা তিনি আমাদের সাথে শেয়ার করেছেন, তার একেবারেই যুবক বয়সের ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ধন্যবাদ রাসেল ভাই আমাকে পুনরায় ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম রিপন, আমি এসেছি লালমনিরহাট থেকে। রাসেল ভাই, এখন যে ঘটনাটা আমি শেয়ার করব সেই ঘটনাটা আমাকে আসলে শেয়ার করেছেন আমার এক বন্ধু। আমি যখন আর কি স্কুলে পড়তাম, সেই সময় আমার একটা বন্ধু ছিল, তার নাম হলো রবিউল। আর রবিউলের ভাই হচ্ছে কাদের। তো এই কাদেরের সাথে একটা ছোট্ট একটা ভৌতিক ঘটনা ঘটেছিল, সেটাই আমি এখন শেয়ার করব। তো কাদেরের বাড়ি হচ্ছে আমাদের এই লালমনিরহাট জেলার ভেলাবাড়ি ইউনিয়নের ওই ভেলাবাড়ি একটা আর কি পার্শ্ববর্তী গ্রামে আর কি। এটা গ্রামের নাম হচ্ছে মাস্টারপাড়া। তো ওই মাস্টারপাড়া গ্রামের পার্শ্ববর্তী একটা হলো আছে, আপনার বিল আছে, এবং বিলের সাইডে একটা হলো রাস্তা আছে। এবং সেই রাস্তাটা আজ থেকে প্রায় আজ থেকে প্রায় 15 বছর আগের কাহিনী। তো আসলে এখন ওই রাস্তাটা কিছুটা পাকা হয়েছে, এখনো পুরোপুরি পাকা হয়নি রাস্তা ভাই। তো দেখা যায় যে রাস্তাটা হলো মাঝামাঝি জায়গাটা এখনো কাঁচা, কিন্তু দুই সাইড দিয়ে আর কি ওই মেইন রাস্তার সাথে আর কি পাকা। তো এটা আসলে একটা মেইন রাস্তার সাথে অন্য একটা মেইন রাস্তার একটা সংযোগ রাস্তা, এবং এই সংযোগ রাস্তার দুই পাশে একটু পাকা করা আছে। এখন 2026 আর কি পাকা করা আছে, কিন্তু মাঝামাঝি অংশটা এখনো পর্যন্ত কাঁচা আছে ভাই। আর ওই রাস্তাটা সাইডে হলো একটা বিল আছে। তো তারা হলো ওই স্কুলে আসার জন্য, দেখা যায় যে আমাদের স্কুলটা কোথায় ছিল আমি আসলে এক্স্যাক্টলি লোকেশন না বলি, না হলে এটা সমস্যা হতে পারে। তো আপনার হলো ওদের বাসা থেকে ওই পুকুরের পাশ দিয়ে রাস্তাটা হয়ে আমাদের স্কুলে আসতে হতো। এবং তাদেরকে তারা যখন হাট যায়, তারা ওই যেদিক দিয়ে স্কুলে আসে তার ঠিক অপোজিট রাস্তা দিয়ে আবার ফির
দেখা যায় হলো তারা হাটে যায়। তো রাসেল ভাই, তো এখানে কাদের খুবই একটু চালাকচতুর ছিল। রবিউল আমার বন্ধু থেকে ওই একটু চালাক বেশি ছিল। তারা দুই ভাইয়ে মোটামুটি একটু চালাক, কিন্তু ওই মানে ছোট ভাই কাদের আর কি একটু বেশি চালাক। তো রাসেল ভাই ওই দেখা যায় যে বাড়ির বাজার টাজার করার জন্য ওই হলো হাটে যেত। তো আমি প্রথমে হলো ওই রাস্তাটা একটু বর্ণনা দিই। ওই রাস্তাটা যাওয়ার সময় প্রথমে একটা মন্দির পড়ে, তারপরে ওই যে পুকুরের যে বিলটার কথা বললাম সেই বিলটার একটা ছোট্ট একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা অনেক উঁচা আছে ভাই। নর্মালি আমি জানি না আসলে সরকার মানে কিভাবে এই ব্রিজগুলো বানায়। তো এই ব্রিজটার হাইটটা এত উঁচু যে সাইকেল চালিয়ে বা মোটরসাইকেল চালিয়ে ওটা খুবই কষ্টকর হয়। অনেক সময় দেখা যায় যে এখানে অনেক ভয়ানক কিছু ঘটনা ঘটেছে, বিশেষ করে মানুষ সাইকেল নিয়ে পড়ে গিয়েছে, মোটরসাইকেল নিয়ে পড়ে গিয়েছে, মানে ব্রিজটা এত উঁচু হয়। তো এটা আসলে হয়তোবা সরকার ভবিষ্যতের কথা চিন্তা করে বানিয়েছে, কিন্তু আসলে সরকারদের জানি না কেন এত বেশি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে ব্রিজগুলো বানায়। তো রাসেল ভাই, ব্রিজটা অনেক উঁচু থাকার কারণে দেখা যায় মানুষজন ওই মাটি কেটে মানে একটা কি বলে মিনারের মতো হয়ে গেছে। তো দেখা যায় যে ওই সাইকেল থেকে নেমে হেঁটে আর কি নেমে যেতে হয়। আর ওই হেঁটে নেমে যেয়েই দেখা যায় একটা সামনে একটা হচ্ছে তোমার কবরস্থান। প্রথমে একটা হলো মন্দির, হিন্দুদের একটা, ওই মাস্টারপাড়া এলাকা প্রচুর পরিমাণ হিন্দু যতগুলো আছে, মুসলিম পরিবার অতগুলো। দেখা যায় যে ওই মন্দিরটা পার হয়ে ওই ব্রিজটা, তারপরে হচ্ছে আপনার কবরস্থান। তো রাসেল ভাই যাওয়ার সময় ও তো দিনের বেলায় গিয়েছিল বিকেলের দিকে, তো যাওয়ার সময় তো কোনো সমস্যা হয়নি। আর রাসেল ভাই এখানে বলে নেই যে ওই রবিউলদের বাসা থেকে হাটের দূরত্ব প্রায় হচ্ছে 3 কিলোমিটার রাস্তা। তো ওদের বাসা থেকে 1 কিলোমিটার দূরেই আর কি এই ব্রিজ, শ্মশান বা কবরস্থান, এই জিনিসগুলো। তো রাসেল ভাই, আমি ওই রাস্তা দিয়ে গিয়েছিলাম, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, ওই রাস্তা দিয়ে আমি যখন ফার্স্ট টাইম একা গিয়েছিলাম আমার নিজেরই অনেক ভয় লেগেছিল যে রাস্তাটা মানে খুবই ভয়ঙ্কর টাইপের আর কি। কারণ এই রাস্তা দিয়ে আসলে মানুষ খুবই কম চলাচল করে। ওই দেখা যায় শুধুমাত্র যারা আসলে হাটে যায়। এখন এখন যেরকমটা আসলে বাজার জাঁকজমকপূর্ণ, আজ থেকে 15 বছর আগে ওই রকম কোনো জাঁকজমক ছিল না। দেখা যায় ওই হাটের দিন শুধু আর কি বাজারগুলো জাঁকজমক থাকতো, আর নর্মাল ডেতে আসলে কোনো কিন্তু জাঁকজমক নেই, বা হচ্ছে বাজারেই বসে না, বিষয়টা এরকম। শুধু হাটের দিন করে হাট বসতো। তো ওই কাদের হলো হাট করার জন্য ওই রাস্তা দিয়ে গিয়ে যাচ্ছিল, এবং যাওয়ার সময় আসলে কোনো সমস্যা হয়নি। তো সমস্যা হয় রাসেল ভাই আসার সময়। সে যখন আসে সে অনুভব করে ওই কবরস্থানের ওইখানে, সে অনুভব করে যে কবরস্থানের কবরস্থান থেকে মানে করুণ শুনে একটা কান্নার আওয়াজ আসতেছে। কান্নাটা মানুষের না, সে অনুভব করতেছে একটা বিলের কান্নার আওয়াজ। আসলে বিলাই, তো বিলাই কান্না করতেছে। মানে একটা বিলাই যদি খুবই আহত হয় এবং সাহায্যের জন্য যেরকম ভাবে কান্না করে, তো সেই রকম ভাবে কান্না করতেছে। তো রাসেল ভাই, আমি একটা কথা বলে নেই, এই কাদের ভাইয়ের বিলাই কিন্তু খুবই পছন্দের একটা জিনিস। সে বিলাই বাসায় পুষতো, তার অনেকগুলো বাসায় বিড়াল ছিল, সে আর কি বিড়াল প্রেম। তো যখনই ওই কবরস্থান দিয়ে সে পাশ দিয়ে আসছিল, সে শুনতে পায় যে কবরস্থানের মধ্যে কোনো একটা গর্তের মধ্যে হয়তো বা কোনো বিড়াল বিপদে পড়েছে, তো কান্নার আওয়াজ শুনতেছে। তো সে চিন্তা করে যে হয়তো বা কোনো বিড়াল মনে হয় বিপদে পড়েছে বা কোনো গর্তের মধ্যে পড়ে গিয়েছে, এই জন্য কান্না করতেছে। তো সে যেহেতু বিড়াল ভালোবাসে, তো এই জন্য সে কি করে, সাইকেলটা রেখে ওই কবরস্থানের মধ্যে ঢুকে এবং দেখে যে না, বিড়ালটা কোনো একটা, দেখে যে একটা বিড়াল, সাদা একটা ধবধবা একটা বিড়াল, সেটা ওই কবরস্থানের মধ্যে কান্না করতেছে, কিন্তু বিড়ালটা কোনো বিপদে নেই। তো বিড়ালটা দেখা যায় যে এমনিতে ফাঁকা একটা জায়গায় বসে কান্না করতেছে। তো রাসেল ভাই যখনই হলো ওই কাদের ভাইকে সেই বিড়ালটা দেখে, বা কাদের ভাই যখন বিড়ালটা দেখে এবং বিড়ালটা যখন কাদের ভাইকে দেখে, রাসেল ভাই সেই বিড়ালটা একদম স্বাভাবিক, একদম কান্না থামিয়ে চোখ বড় বড় করে কাদের ভাইকে দেখতেছে। তো কাদের ভাই তো বেশ অবাক হয় যে আমি ভাবলাম যে হয়তো বিড়ালটা বিপদে পড়েছে, আর এখন কিনা সেই বিড়ালটা তাকে দিকে চোখ বড় বড় করতেছে। তো রাসেল ভাই যখনই সে ওই বিড়ালটার কাছে যায়, রাসেল ভাই আরো যেন বিড়ালটার চোখ বড় করে দিয়ে তার দিকে তাকাচ্ছে। তো এরপর ও চিন্তা করে যে বিড়ালটাকে বাসায় নিয়ে যাবে, বিড়ালটা অনেক সুন্দর।
তো রাসেল ভাই যখনই ওই বিড়ালটাকে সে ধরার জন্য কাছে যাবে, রাসেল ভাই বিড়ালটা মানে খুবই দ্রুত গতির সাথে পালে গেল, এবং পালে যাওয়ার কারণে তো ওই কাদের ভাই পুনরায় ব্যাক করেন এবং তিনি তার সাইকেলের কাছে আসার জন্য হাঁটা দেন। তো রাসেল ভাই এই সময় তিনি শুনতে পান ওই কবরস্থানের মধ্যে আবার বিড়ালটা করুণ সুরে কান্না করতেছে। তো তিনি চিন্তা করেন বিড়ালটা যেহেতু আবার এসেছে, এটাকে এবার তাহলে ধরে মানে যেভাবে হোক ধরে নিয়ে যাবে, এই চিন্তা ভাবনা তার। তো রাসেল ভাই ও যখন কান্নার খোঁজটা করার জন্য মানে যে দিক দিয়ে কান্না করতেছে সেখানে যখন যায়, রাসেল ভাই ও বিড়ালকে থেকে পুরা সেই বিড়ালটার এখন সাইজ আগের থেকে প্রায় 5 গুণ হয়ে গেছে, এবং বিড়ালটার সাইজ এত বড় যে এখন প্রায় বলা যায় যে একটা ছোটখাটো কুত্তার সমান একটা বিড়াল হয়ে গেছে। এবং এটা দেখে তো রাসেল ভাই কাদের ভাই এত পরিমাণ ভয় পায় যে বিড়ালটা একটুকে দেখলাম স্বাভাবিক, এখন এত বড় হলো কিভাবে। তো সে আর এক মুহূর্তে সেখানে থাকে না এবং দৌড়ে সে তার সাইকেলটা নিয়ে ওই যে ব্রিজটার এখানে চলে আসে, যে ব্রিজটার এখানে রাসেল ভাই সাইকেল চালিয়ে যাওয়ার তো কোনো উপায় নেই। তো সে কি করে ওই সাইকেল থেকে নেমে হেঁটে হেঁটে আর কি ওই ব্রিজটার উপরে ওঠে। তো রাসেল ভাই যখনই সে ব্রিজ থেকে নামতে যাবে তখনই সে দেখে সেই ব্রিজের নিচে ওই বিড়ালটা বসে আছে। এখন সে কি করবে বুঝতেছে না যে বিড়ালটাকে কি পাশ কাটে চলে যাবে নাকি যে পাশ দিয়ে এসেছিল সেই পাশ দিয়ে চলে যাবে, সে কোনো কিছু বুঝতেছে না। সেই স্থিরভাবে দাঁড়িয়েই আছে। তো এবং তার সামনে থাকা বিড়ালটাকে দেখতেছে। এখন সে দেখে যে বিড়ালটা আগের মতো বড় নেই, আবার এখন স্বাভাবিক মানে প্রথমে যেরকম দেখেছিল সেরকম ভাবেই সে ওটুক সাইজের একটা বিড়াল বসে আছে। তো সে খুবই টেনশনে পড়ে যায় যে এত মানে ওইখান থেকে ওই কবরস্থান থেকে এত তাড়াতাড়ি বিড়ালটা ঘুরে এখানেতে আসা কখনোই সম্ভব না, কারণ রাস্তা তো একটাই। তো রাসেল ভাই এখানে সে চিন্তা করে হয়তো বা এই বিড়ালটা তার সাথে মানে এটা বিড়াল কোনো স্বাভাবিক বিড়াল না, এটা মনে হয় কোনো একটা জিন বা কোনো কিছু। তো সে চিন্তা করে যে এই বিড়ালটাকে পাশ কাটিয়ে যাওয়া ঠিক হবে না বা এদিক দিয়ে যাওয়া ঠিক হবে না। তো সে চিন্তা করে যে পিছন দিক দিয়ে চলে যাবে। তো রাসেল ভাই যখনই হলো সে পিছন দিক দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, মানে চিন্তা ভাবনা করে, যখনই সে সাইকেলটা ঘুরিয়ে পিছন দিক দিয়ে যাবে, রাসেল ভাই সে যা দেখে সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে দেখে সেই হলো 5 গুণ আকৃতি বড় বিড়ালটা হেঁটে হেঁটে আসতেছে, ওই ব্রিজের নিচ থেকে হেঁটে হেঁটে আসতেছে উপর দিকে। এটা দেখে রাসেল ভাই সে তো প্রচুর পরিমাণ ভয় পেয়ে যায়, এবং সে যখন যেদিকে তার বাসা ওইদিকে যখন তাকায়, মানে ছোট বিড়ালটা যেদিকে ছিল সেদিকে যখন তাকায়, সে দেখে সেখানে বিড়ালটা নেই। সে তো খুবই অবাক হয়ে যায় যে বিড়ালটা আবার কোথায় চলে গেল, এবং সে যখন আবার পিছনে তাকায় দেখে যে ওই বিড়ালটা আবার সেই বড় বিড়ালটা ঠিকই আছে, ওটা ধীরে ধীরে আসতেছে, হেঁটে হেঁটে আসতেছে। তো রাসেল ভাই এই সুযোগে কাদের ভাই কি করে, তার সাইকেল চালিয়ে বাসায় এসে দ্রুত গতিতে আসে, এবং বাসায় আসার পর সে সেন্সলেস হয়ে পড়ে যায়। সে খুবই ভয় পেয়ে যায়, যার কারণে সে অজ্ঞান হয়ে যায়। এবং বাসায় আসার পর যখন তাকে মাথার মধ্যে পানি সেকা হয়, তো পানি সেকার পর যখন তার জ্ঞান ফিরে, তখন আসলে ওই ঘটনাটা জানায় যে এরকম ঘটনা ঘটেছিল। তো এখানে কাদের ভাইয়ের বাবা মা তার সাথে রাগ হয়। আসলে রাসেল ভাই কাদের ভাইয়ের বয়স তখন মাত্র ছিল 12 থেকে 15 বছর বয়স হবে। এখন বয়স আসলে এখন তার প্রায় 32 কি 30 হবে। তো তখন আসলে তার বয়স প্রায় 15 কি 12 কি 15 ছিল, এক্স্যাক্টলি বলা যাচ্ছে না। তো ওর বাবা মা খুবই রাগ হয়, তো বাজারে যেতে বলছে কি একা একা, আর ওই রাস্তা দিয়ে জানিস না যে মানুষজন খুব কম যাওয়া আসি করে, তো সাহস তো কম নয়, তুই একা একা ওই রাস্তা দিয়ে চলে গেছিস। তো এখানে আসলে ওই কাদের ভাই আর কিছুই বলে না, কি বলার রাস্তা। রাসেল ভাই এরপরে আসলে ওই কাদের ভাইয়ের সাথে আর কোনো এই ধরনের ঘটনা ঘটেনি, তিনি আসলে ওই রাস্তা দিয়ে যাননি, অনেকদিন যাননি। তো এরপরে গেছেন আসলে তার বাবার সাথে হাটে গেছেন, কিন্তু একা একা আসলে কখনো তিনি যাননি। তো রাসেল ভাই এটা ছিল কাদের ভাইয়ের ঘটনা, যেটা আমাকে আমার বন্ধু রবিউল শেয়ার করেছিল। তো এই ছিল ঘটনা।